হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও। এখানে উপস্থিত আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় শ্রী মধুসূদন গড়াই মহাশয় এবং অন্যান্য যারা রয়েছেন তাদের যথাযোগ্য সম্মান প্রদান করে আজকের এই প্রোগ্রাম মাননীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতি অনুসারে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করব। তো আমি অতনু স্যারকে রিকোয়েস্ট করব জাতীয় সঙ্গীতটা চালানোর জন্য, এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় যে যার যথাযোগ্য স্থানে যদি একটু আমরা দাঁড়িয়ে এই জাতীয় সঙ্গীতটা করতে পারি তাহলে খুব ভালো হয়। অতনু স্যার। ঠিক আছে। অনেক ধন্যবাদ অতনু স্যারকে আমাদেরকে এই অনুষ্ঠানের সূচনায় সাহায্য করার জন্য। আমরা যে 7 দিন ব্যাপী স্টুডেন্টস উইকের আয়োজন করা হয়েছে তার আজকে 4র্থ দিন, এবং আমরা আগেও দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন যে ছাত্র দরদি প্রকল্প আছে তা জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ধরনের প্রশংসা পেয়েছে। আশা করি এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই ভাবনা স্টুডেন্টদের নিয়ে, যেটা আগে আমরা কখনো দেখিনি, সেই ভাবনাও পরবর্তীকালে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রশংসা পাবে এই আশা রাখবো। তো আজকের যে প্রথম বক্তা আছেন তার কাছে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো আমরা যে অতিমারির মধ্যে দিয়ে এতদিন যাচ্ছিলাম তার আবার ভয়ানক রূপ ধারণ করেছে, যার দরুন আজকে আবার আমরা সেই ঘরবন্দি হয়ে গেছি, এবং এই ঘরবন্দি অবস্থায় আমাদেরকে বিভিন্ন সময় ঘরবন্দি থাকি। এইবার যে লকডাউন দিয়েছে সেটাতে সেইভাবে না দিলেও আমাদেরকে প্রত্যেক সময় কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের দেশের যারা যারা রয়েছেন প্রধান, তারা বিভিন্ন সময় আমাদেরকে সচেতন করার চেষ্টা করেছে। যতই সচেতন করার চেষ্টা করুক, আমরা কিন্তু তখনই এই মহামারীকে বা অতিমারীকে রুখতে পারবো যখন আমরা নিজে থেকে সচেতন হব। এই কোভিডের বিরুদ্ধে সচেতনতা বলতে আমাদের বারবারই একটা জিনিস এসছে, যে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, স্যানিটাইজেশন করা, এই জিনিসগুলো। তো এই যে সচেতনতা কথাটা আমাদের এখন জীবনের সাথে, এই যে আমাদের কেউ যদি সচেতনতা কথাটা বলে বা অ্যাওয়ারনেস, তখন আমরা একটা জিনিসই ভাবি যে কোভিডের থেকে সচেতন হওয়া। কিন্তু আমাদের এই যে কোভিডের বাইরে, কোভিড যে লাইফটা, এর বাইরেও কিন্তু আমাদের একটা জীবন রয়েছে, এবং সেই জীবনটা আমাদের আবার ফিরে আসবে এটাই আশা করি। এবং সেই জীবনে অনেক এরকম বিষয় রয়েছে যেই সমস্ত বিষয় আমাদেরকে সচেতন হওয়া দরকার। আমরা প্রথম দিন থেকেই শুনছি বিভিন্ন কোভিডের সম্পর্কে সচেতন হওয়ার কথা, কিন্তু আজকে যে টপিকে প্রথম বক্তা বলবেন তারও টপিকটা রয়েছে অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাওয়েকেনিং। কিন্তু এই আজকের যে টপিকটা আছে সেখানে সচেতনতা বলতে কিন্তু একটু আলাদা ধরনের সচেতনতার কথা বলছে, যেগুলো আমরা রেগুলার লাইফে আমাদের যেগুলো দরকার। তো আমি আমাদের পরবর্তী বক্তা শ্রী কপিল মন্ডল স্যারকে তার বক্তব্য প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
কপিল স্যার। থ্যাংক ইউ সঞ্জু স্যার। প্রথমেই আমি আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ মহাশয় শ্রী মধুসূদন গড়ে মহাশয়কে ধন্যবাদ জানাই আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আমাদের আজকের যিনি অ্যাঙ্কার আছেন শ্রী সঞ্জু দাস মহাশয়, এবং আমাদের টেকনিক্যাল দায়িত্বে আজকে যিনি আছেন ডক্টর অতনু মাহাতো মহাশয়, তাদেরকেও আমার নমস্কার যে তারা এত বড় একটা কর্মযোগ্য এটাকে এত ভালোভাবে সাকসেসফুল করছেন। বিশেষত গতকাল ডক্টর অতনু মাহাতো স্যার এবং মাননীয়া ইপ্সিতা ম্যাডামের যে অ্যাক্টিভিটি স্টুডেন্টদের প্রতি, সে তো খুবই আকর্ষণীয় হয়েছিল। তো হাউএভার সকলকে এবং এই কর্মযজ্ঞে আরও যারা সামিল হয়েছেন সকলেই, এবং যারা ছাত্রছাত্রী তোমরা আছো, তোমাদেরকেও অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের বক্তৃতা শুরু করছি। তো প্রথমে আমি আমার স্ক্রিনটা প্রেজেন্ট করে নিই, জাস্ট 1 মিনিট। ওকে, জাস্ট আমার পাওয়ার পয়েন্ট একটু স্লো হয়ে গেছে, একটু সময় লাগবে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমার টপিক হচ্ছে বলার জন্য অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাওয়েকেনিং। বেশ, তো প্রথমে ইজ মাই ভয়েস ক্লিয়ার? আমার কথা সকলে শুনতে পাচ্ছ তোমরা? এভরিওয়ান? Yes, sir. বাহ, ভেরি গুড। সমস্ত স্টুডেন্ট বোধহয় শুনতে পাচ্ছ না, কারণ সকলে অ্যান্সার দিচ্ছ না তো যে শুনতে পাচ্ছ। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, Okay, শুনতে good, পাচ্ছি। good, good, good. হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমার প্রেজেন্টেশন সকলে দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ভেরি গুড, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। খুব সুন্দর। এখন দেখো, বিষয়টা যেটা হলো, আমি যে তোমাদের এই দুটো প্রশ্ন করলাম, তোমাদের মধ্যে অনেকে ছিলে যারা প্রথমে উত্তর দাওনি, প্রথমে জাস্ট বসে বসে ভাবছিলে যে স্যার ইজ আস্কিং, স্যার একটা প্রশ্ন, কিছু একটা স্যার একটা প্রশ্ন করছেন, আরো অনেক কিছু তোমার মাথাতে ছিল। এবং এখানে একটা সেমিনারও চলছে, আই মিন সেমিনার মানে যেটা আমাদের কলেজের প্রোগ্রাম চলছে, অ্যান্ড একবার আমি একটা প্রশ্নও করছি। তাহলে একটু পরেই তোমার মনে হলো, ও হ্যাঁ, এটা উত্তর দেওয়া দরকার, স্যার এই প্রশ্নটা এরকম, জাস্ট এইভাবে, ঠিক আছে? এবং তারপরে তুমি অ্যান্সার দিলে, এবং একটু পরে তো সকলে অনেকে মিলে অ্যান্সার দিলে, তাই তো? তো প্রথমে তোমরা যখন জাস্ট বসেছিলে স্ক্রিনের সামনে, কোনো কিছু না ভেবে, মানে জাস্ট স্যার একটা প্রশ্ন করছেন, এরকম তো আগেও অনেকবার হয়েছে, এরকম একটা ভেবে চিনতে, তখন সেটা তোমরা করছিলে জাস্ট আউট অফ হ্যাবিট। এটাকে বলা হয় হ্যাবিট, জাস্ট অভ্যেসবশত প্রতিদিন তোমরা প্রোগ্রামে বসছো এবং আজকেও বসেছো, ঠিক আছে? অ্যান্ড দেন যখন তুমি অ্যাটেনশন দিলে যে হ্যাঁ, কি প্রশ্ন করা হচ্ছে, ওকে, এক্সাক্ট প্রশ্নটা কি, ও এই প্রশ্নটাই, ওকে, আমাকে তাহলে কিছু একটা করতে হবে, আমাকে হয়তো অ্যান্সার দিতে হবে, এই বিষয়টা যখন তোমার মধ্যে এলো, তখন আমরা সেটাকে বলি যে তুমি অ্যাওয়্যার হলে প্রশ্নটার বিষয়ে, এক্স্যাক্টলি অ্যাওয়্যার হলে। তার আগেও তুমি প্রশ্নটা শুনেছিলে, বাট অ্যাওয়্যার ছিলে না, ঠিক আছে? সো সেই মুহূর্তে তুমি অ্যাওয়্যার হলে, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি তুমি ইফেক্টিভলি রিয়াক্ট করলে। অ্যাওয়্যার হওয়ার পর তোমার যে রিয়াকশন, ফুললি অ্যাওয়্যার হলেই তুমি রিয়াক্ট করতে পারো। মানে তোমার মধ্যে তোমার কাছে তখন কিন্তু চয়েস ছিল, তুমি চাইলে রিয়াক্ট করতে পারো, চাইলে রিয়াক্ট তুমি না করতে পারো। কিন্তু প্রথমে যখন তুমি জাস্ট একটা বোরিং ভাবে বসেছিলে, তখন কিন্তু তোমার চয়েস ছিল না, তুমি জাস্ট বসেই ছিলে, রাইট? সেই মুহূর্তে তুমি চাইলে অ্যান্সার দিতেও পারো, না পারো। অ্যান্ড যে মুহূর্তে তুমি অ্যান্সার দিলে, তুমি রিয়াক্ট করলে, সেই মুহূর্তটাকে বলা হচ্ছে ইউ ওয়ার অ্যাওয়েক। তুমি জেগে উঠলে, যেন জাস্ট হ্যাবিট মানে অ্যাকচুয়ালি হ্যাবিটে কোনো কিছুতে আমরা রিয়াক্ট করি না, জাস্ট অভ্যেসবশত সমস্ত কিছু করে যাই। সো হ্যাবিটের মধ্যে রিয়াকশন কিন্তু বেসিক্যালি থাকে না। এখন বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তো বলেইছেন যে প্রাণের প্রাণের তুমি যে জীবিত, তার প্রধান লক্ষণ কি? তার প্রধান লক্ষণ হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া বা রিয়াক্ট করা। সো হ্যাবিট মানে ইটস অ্যাজ গুড অ্যাজ স্লিপিং, মোটামুটি ভাবে ঘুমানোর মতোই, ঘুমানোর থেকে খুব একটা বিরাট কিছু না। হ্যাঁ, ঘুমানোর সময় তুমি শুয়ে থাকো, হ্যাবিটে হয়তো তোমাকে হাত পা চালনা করতে হয়, এটুকুই তফাৎ। বাট আদারওয়াইজ তোমার মানসিক গঠনে খুব একটা কিছু পরিবর্তন কিন্তু থাকে না হ্যাবিটের মধ্যে। সো এটা হচ্ছে প্রথমে হ্যাবিট, অ্যাওয়্যার অ্যান্ড অ্যাওয়েকের মধ্যে পার্থক্য। আশা করি আমি এটা বোঝাতে পারলাম তোমাদের। এরপর এরপর বাই দ্য ওয়ে, এই টোটাল আমি যা বলবো, এই গোটা বিষয়টাতে কোনো কিছুই, কিন্তু তোমাদেরকেও বলছি, কোনো কিছুই তোমরা নির্বিচারে মেনে নেবে না।
যখন মানে প্রতিটা বিষয় আমরা একদম যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করব, যেখানেই মনে হবে যে হ্যাঁ এটা তো স্যার ভুল বলছেন, আমাকে জাস্ট তোমরা স্টপ করবে, মাইক অন করবে, আমাকে বলবে স্যার এই জায়গাটা তো এরকম নয়, ওরকম হওয়া উচিত ছিল। ওকে, মানে পুরো বিষয়টা তোমরা অ্যাওয়্যার অন্তত থাকো, যেহেতু এটা অ্যাওয়ারনেস নিয়ে বলা আছে। হাউ এভার তোমরা প্রতিদিন জীবনে যে অনেক কিছু কাজ করো তো, সকাল থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে খাওয়া দাওয়া, স্নান করা, কলেজে আসা, পড়াশুনো, খেলাধুলা, এভরিথিং, অনেক কিছু করো। এখন তোমার দৈনন্দিন জীবনে কতগুলো কাজ তুমি অ্যাকচুয়ালি অ্যাওয়্যার হয়ে করো? কতগুলো? ম্যাক্সিমাম কেসেই তোমরা হ্যাবিটেই চলো, কিন্তু সকালে উঠে ব্রাশ করতে হবে, ওকে, ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, কখনো একটা স্নান করলাম, খেলাম, এভরিথিং, সমস্ত কিছু মোটামুটি ভাবে হ্যাবিটে চলছে, তাই তো? মোটামুটি ভাবে অ্যাওয়ারনেস অলমোস্ট নেই, আমি ধরেই নিতে পারি তোমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম সময় এটাই হয়। এবং সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাত্রে ঘুমিয়ে পড়লে, ঠিক আছে, ওকে। এবং এই একটা দিনকে, একটা সারা দিনকে তুমি রিপিট করে চলেছো সারা জীবন ধরে, বা কোনো বছর হয়তো তুমি ঘুরতে কোনো দিন হয়তো একটা বাসে যাচ্ছ, বাট বাসে যাওয়াটাও তোমার কাছে হ্যাবিটে একটা পরিণত হয়েছে, ঠিক আছে। হাউএভার তো এই টোটাল লাইফটা ম্যাক্সিমাম টাইমটা তুমি হ্যাবিটের মধ্য দিয়ে চলছো, ম্যাক্সিমাম টাইমটা কিন্তু তোমরা অ্যাওয়্যার হয়ে কিন্তু থাকছো না। হোপফুলি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এখন প্রশ্ন, যে অ্যাওয়্যার হওয়া কি খুব প্রয়োজন? অ্যাওয়্যার হলে কি লাভ? মানে অ্যাওয়্যার আমরা হবই বা কেন? ঠিক আছে, সো ওকে, হোয়াট ইফ উই বিকাম অ্যাওয়্যার? যদি আমরা অ্যাওয়্যার হই তাহলে কি হবে? আমি বারবার বলছি, কোনো কিছুই আমি বলছি বলে বা কেউ বলেছেন বলে মেনে নেওয়ার কিন্তু এখানে কোনো ব্যাপার নেই, তোমরা আমাকে বলবে যদি কোথাও ভুল মনে হয়। যদি আমরা অ্যাওয়্যার হই তাহলে কি লাভ হবে আমাদের? কি লাভ হবে বোঝার চেষ্টা করো। এটা নিউটন, তোমরা বুঝতেই পারছো, মাথায় আপেল জাস্ট পড়বে, এখনো পড়েনি, এবং তারপর তিনি গ্র্যাভিটি আবিষ্কার করবেন। এখন এটা অনেকেরই মনে হয় যে উনি কি তার আগে কখনো আপেল পড়তে দেখেননি, বা উনি কি তার আগে কোনো কিছুই উপর থেকে নিচে পড়তে দেখেননি। সেটা এমন কি এমন বিষয় হলো যে ওই আপেলটা ওই সময় পড়লো এবং উনি গ্র্যাভিটি আবিষ্কার করলেন? মানে সেই মুহূর্তে নয়, ভেবে চিন্তে উনি গ্র্যাভিটি আবিষ্কার করলেন, কি ঘটলো? তার আগেও উনি অনেকবার দেখেছেন অনেক কিছু ওপর থেকে নিচে পড়েছে, বাট সেই সমস্ত কিছু ওনার কাছে হ্যাবিটে পরিণত হয়েছিল, যে ওকে সমস্ত কিছুতে এরকমই হয়, ঠিক আছে। এই ধরনের দেখাটা ওনার কাছে হ্যাবিট ছিল, মানে এতে। বাট যে মুহূর্তে আপেলটা মাথাতে পড়লো, মানে তখন তো তোমাকে অ্যাওয়্যার হতে হবে, মাথায় তোমার ব্যথা লেগেছে। বাই দ্য ওয়ে, আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা এই নিয়ে একটা মজার একটা কথা বলে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি। কেন উনি অ্যাওয়্যার হলেন? বিকজ এটা হচ্ছে মানে মানুষের অপরকে দোষ দেওয়ার একটা স্বভাব। মানে আপেলটা কেন আমার মাথায় পড়লো, আমি আপেল গাছের নিচে ঠিক কেন বসেছি এটা নয়, এটা কোনো দোষ নয়। আপেলটা কেন আমার মাথায় পড়লো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কি চক্রান্ত চলছে যে আপেলটা আমারই মাথাতে পড়লো, রাইট? এবং সেই সময় উনি ভেবে চিন্তে অনেক কিছু করে, হাউ এভার, জোকস অ্যাপার্ট, এটা পুরোপুরি একটা জাস্ট জোক, বাট উনি অ্যাওয়্যার হলেন যে হ্যাঁ আপেলটা মাথায় পড়লো, কেন পড়লো? সেই অ্যাওয়ারনেস থেকে ভেবে চিনতে উনি কিন্তু গ্র্যাভিটেশনের মতো একটা বিরাট তত্ত্ব আবিষ্কার করলেন, যে তত্ত্ব আজকেও মানে সেই তত্ত্বটার মডিফিকেশন করেছেন আইনস্টাইন এবং আরো অনেকে, তারপরে টুকটাক মডিফিকেশন হয়েই গেছে এবং এখনো হচ্ছে। কিন্তু সেই যে উনি আবিষ্কার করেছিলেন, সেই তত্ত্ব রিভলিউশনারি, তার আগে ওই ধরনের তত্ত্ব কেউ বলেননি, ঠিক আছে। তার মানে কি, যদি তুমি অ্যাওয়্যার হও, নিউটনের ক্ষেত্রে কি হলো, উনি অ্যাওয়্যার হলেন বলে উনি ক্রিয়েটিভ হতে পারলেন, তাই তো? সো আমরা বলতে পারি অ্যাওয়ারনেস ব্রিংস ক্রিয়েটিভিটি। অ্যাওয়ারনেস কিন্তু ক্রিয়েটিভিটি, বা তোমার মধ্যে যে সৃষ্টিশীলতা আছে, তুমি যে একটা নতুন কিছু একটা করতে পারো, সেই জিনিসটা তখনই সম্ভব যখন তুমি অ্যাওয়্যার কোনো বিষয়ে, আদারওয়াইজ কিন্তু ক্রিয়েটিভিটি সম্ভব নয়। অ্যাওয়ারনেস ছাড়া ক্রিয়েটিভিটি অলমোস্ট অসম্ভব। হতে পারে এবারে হ্যাবিটে চলতে চলতে কখনো হয়তো অ্যাক্সিডেন্টালি তুমি কিছু একটা নতুন কিছু করে ফেলতে পারো, বাট সেটা একটা অ্যাক্সিডেন্ট, সেটা সেটা একটা ঘটনা নয়, সেটা দুর্ঘটনা বলেই আমরা সকলে ভাববো। হাউ এভার, এরপর আর একটা বিষয় আমি বলি, আরেকটা অন্য একটা কেস। তোমরা ধরো সকলেই মোটামুটি সাইকেল শিখেছো আশা করি, আমি ধরে নিচ্ছি, বা কেউ যদি নাও শিখেছো সে এটা ভাবতে পারো, শুনলে বুঝতে পারবে। এখন সাইকেল শেখার পরের দিন কিভাবে তোমরা সাইকেল চালাও, কেউ হাত ছেড়ে চালাও, কেউ কিন্তু প্রচন্ড আনন্দে, মানে সেই মুহূর্তে তোমাকে সাইকেল শেখার পরের দিন যদি তোমাকে কেউ বলেছিল যে আচ্ছা যাও তো এই দোকান থেকে এটা নিয়ে আয় সাইকেলে করে, তুমি সাথে সাথে সাইকেল নিয়ে একদম রেডি, হ্যাঁ আমি সাইকেল নিয়ে যাব, এতটাই আনন্দ সাইকেল শেখার পরের দিন,
ঠিক আছে? কিন্তু তখন তুমি সাইকেল যতটা ভালো জানতে, তার 1 বছর পর তুমি সাইকেল অনেক ভালো জানো, কিন্তু তখন তুমি সাইকেল জাস্ট এরকম ভাবে চালাও, ভেরি বোরিং, প্রচন্ড বোরিং হয়ে গেছে তোমার এই সাইকেল চালানো। তখন কেউ যদি তোমাকে 2 কিলোমিটারও যেতে বলেছে যে যা তো এই দোকানটা থেকে এটা নিয়ে আয় সাইকেল করে, তুমি খুব তোমার ভালো লাগে না, একদম আবার যাবো সাইকেল করে। বাট এখন তো তুমি সাইকেল আরো ভালো চালাও, তাহলে তফাৎটা কি? তাহলে সেই আনন্দটা কিন্তু সাইকেল চালানোর জন্য ছিল না, কারণ সাইকেল চালানোর জন্য যদি হতো তাহলে সেটা এখন আরো বেশি হতো। ওকে, সো তখন তুমি অ্যাওয়্যার ছিলে প্রতিটা বিষয়ে, সাইকেল চালানোর প্রতিটা বিষয়ে, রাস্তার প্রতিটা বিষয়ে তুমি সবসময় তো অ্যাওয়্যার যে আমি সাইকেলটা ঠিক কিভাবে চালাবো, এবং সেই অ্যাওয়ারনেস থেকে তুমি আনন্দ পেয়েছিলে। কিন্তু এখন সাইকেল চালানোটা তোমার হ্যাবিটে পরিণত হয়েছে, যে জন্য সাইকেল চালানোটা আর তোমাকে ততটা আনন্দ দিতে পারে না। ঠিক আছে? সো তাহলে আমরা এখান থেকে আরো একটা কথা বুঝতে পারি, বা এই ধরনের বিষয় আরো বহুবার ঘটে থাকে আমাদের জীবনে। ফর এক্সাম্পল, যখন তোমাকে কোনো একটা কেউ জোক বলে, তুমি হাসো, তোমার খুব ভালো লাগে, জোক শুনতে কার না ভালো লাগে, কিন্তু ওই একই জোক সে যদি আবার একবার বলে, তখন কি আর অতটা ভালো লাগে? লাগে না, বিকজ সেকেন্ড টাইম সেটা হ্যাবিটে পরিণত হয়েছে, আমি জানি যে ওটা কি হবে, এই শোনাটা আমার কাছে হ্যাবিট। প্রথমবার আমি যখন শুনেছিলাম, একদম মনোযোগ মনোযোগ দিয়ে পুরোপুরি অ্যাওয়্যার হয়ে আমি শুনেছিলাম যে সে ঠিক কি বলতে চাইছে, যার জন্য, বা যখন তুমি কোনো ধাঁধা সলভ করো, কোনো পাজল সলভ করো, ভালো লাগে। কিন্তু সেকেন্ড ওই একই পাজল যদি বারবার তোমাকে সলভ করতে হয়, তাহলে অতটা ভালো লাগবে না। এখানেও সেই একই বিষয়। হাউ এভার, তাহলে আমরা বুঝলাম যে অ্যাওয়ারনেস ব্রিংস জয়। অ্যাওয়ারনেস যেমন ক্রিয়েটিভিটি নিয়ে আসে আমাদের মধ্যে, একইভাবে অ্যাওয়ারনেস আনন্দ নিয়ে আসে আমাদের সকলের মধ্যে। ঠিক আছে? অ্যাওয়ারনেস থেকেই আনন্দ পাওয়া যায় বেসিক্যালি, এটা আমরা দেখলাম, এবং জীবনের যে কোনো উদাহরণে তুমি এটা দেখতে পাবে। একটু পরে আমরা আরো আসবো এটা নিয়ে ডিটেলসে। ওকে, বেশ। আর কি কি সম্ভব অ্যাওয়ারনেস থেকে, মানে আহ, সেটা, ওকে, তার জন্য আমি তোমাদের এটা জিজ্ঞাসা করি, একজন মৃত ব্যক্তির অ্যাওয়ারনেস কত? কেউ বলতে পারবে তোমরা স্টুডেন্টরা? একজন মৃত ব্যক্তি যে মারা গেছে, তার অ্যাওয়ারনেস কত পার্সেন্ট? মেবি 0%। 0%, গুড। সো জিরো, ট্রুলি জিরো, সে অ্যাওয়ার, তার পক্ষে তো কোনো কিছুতে অ্যাওয়ার হওয়া সম্ভবই নয়। ঠিক আছে? সো তার অ্যাওয়ারনেস 0%। তাহলে যদি তুমি জীবিত আছো, ইফ ইউ আর অ্যালাইভ, যদি তুমি এখন সেমিনার অ্যাটেন্ড করছো, যদি তুমি শুনতে পাচ্ছ কানে, ঠিক আছে, যদি তোমার মধ্যে প্রাণ রয়েছে, তাহলে তোমার মধ্যে কিছু পার্সেন্টেজ অফ অ্যাওয়ারনেস নিশ্চয়ই আছে। এটা হতে পারে না যে তুমি 0% অ্যাওয়ার, হয়তো 1%, কারোর 10%, কারোর 50, কারোর হয়তো 90% অ্যাওয়ারনেস আছে, কারোর হয়তো 100%। বাট অ্যাওয়ারনেস আছেই সকলের মধ্যে। অ্যাওয়ারনেস নেই অথচ অ্যালাইভ, মানে সে জীবিত, এটা হতে পারে না। তো তোমরা সকলেই মোটামুটি ভাবে জীবন সম্বন্ধে অ্যাওয়্যার। ঠিক আছে? কেউই অ্যাওয়্যার নও পুরোপুরি, এটা কখনোই না। এরপর এর পরের বিষয়টা বোঝার জন্য আমাদের জাস্ট একটা ছোট গল্প আমি তোমাদের বলবো। ঠিক আছে? বাট গল্পটা শুনে এটা কখনোই ভাববে না যে আমাদেরকে একটা পুরানো গল্প কেন বলা হচ্ছে। ওকে, গল্পটার মধ্যে যেটা বলতে চাওয়া হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো অনেক আগে বেসিক্যালি একটা রাজ্য ছিল, রাজ্যের নাম ছিল মিথিলা। মিথিলা রাজ্যের রাজা ছিলেন জনক। ঠিক আছে? তো সেই জনক রাজা, এখন রাজাদের ব্যাপার, দুপুরে ভাত টাত খাওয়া দাওয়া করেছেন সুন্দর করে, এবং তারপর উনি একটু শুতে গেছেন, একটু ঘুমোতে গেছেন। সেই সময় হঠাৎ করে মন্ত্রী এসে উপস্থিত, যে মহারাজ, রাজার সাথে সাথে উঠেছেন হঠাৎ করে ঘুম থেকে, কি হয়েছে কি হয়েছে? মন্ত্রী বলছেন যে পড়োশি রাজ্য আক্রমণ করে দিয়েছে আমাদের রাজ্যে, হঠাৎ করে, মানে কোনো রকম কোনো আগে থেকে কোনো নোটিশ দেয়নি, কিছু না, হঠাৎ করে জাস্ট আক্রমণ হয়েছে আমাদের রাজ্যের উপর। তো রাজার মাথায় তো বজ্রাঘাত, হঠাৎ করে আক্রমণ কি হবে, এই সময় সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র কিছুই রেডি নেই। মোটামুটি ভাবে উনি কোনোভাবে যুদ্ধে গেলেন এবং হেরে গেলেন, যেটা স্বাভাবিক। হেরে যাওয়ার পরে সেই যারা পড়োশি রাজ্য ছিল, ঠিক আছে, যে সেই পড়োশি রাজ্যের রাজা, তিনি অধিকার করলেন পুরো রাজ্যটা এবং জনককে বার করে দিলেন রাজ্য থেকে, যে তোমার এই রাজ্যে থাকা হবে না, তুমি যেখানে খুশি চলে যাও। তো জনক রাজা এবং প্রজাদের বলে দিলেন কেউ ওকে খাবারও দেবে না, জলও দেবে না, কিছুই দেবে না। তো জনকের যে রাজ্য ছিল মিথিলা, সে রাজ্য এত বড় ছিল যে সে রাজ্য পার হতেই ওনার 3 দিন সময় লেগেছে। 3 দিন ধরে ওনাকে কেউ জল দেয়নি, কেউ খাবারও দেয়নি। এটা রাজারা, তখনকার যিনি রাজা, তিনি আদেশ করে দিয়েছেন। তো এখন উনি তাহলে যাচ্ছেন রীতিমতো ক্ষুধা তৃষ্ণায় একান্ত ক্লান্ত। এখন এই ক্লান্ত হয়ে উনি হাঁটতে হাঁটতে পৌঁছলেন কাশিতে, বারাণসী, তোমরা জানো সকলে। সেই কাশিতে কি হয়, কাশিতে এখনো অ্যাভেলেবেল অনেক অন্নসত্র হয়, অর্থাৎ কি,
সেখানে অনেককে জাস্ট ভাত বা খিচুড়ি দেওয়া হয় প্রতিদিন, মানে প্রতিদিন, এবং অনেকগুলো অন্নসত্র সেখানে আছে, মানে সেখানে জাস্ট চ্যারিটি করা হয় খাবারের। ঠিক আছে, তো সেরকম একটা জায়গাতে জনক রাজা লাইনে দাঁড়ালেন যে বেশ এখানে কিছু খাবার হয়তো পাওয়া যাবে, তাহলে আমি লাইনে দাঁড়াই কিছু খাবার পাবো। কিন্তু যখন উনি লাইনটা ওনার কাছে আসলো, মানে উনি যখন পৌঁছলেন খাবারের কাছে, তখন খাবার মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে, আর একটুও নেই। তো যিনি খাবার দিচ্ছিলেন তিনি বললেন যে খাবার তো শেষ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু ভাত লেগে রয়েছে হাঁড়িতে, তো তা থেকে একটা মন্ডর মতো পাকিয়ে আমি তোমাকে কিন্তু দিতে পারি, সেটা তুমি যদি নিতে চাও নাও। তো সেটা জনক বলেন বেশ তাই দিন আমাকে। তো সেই ভাতের মন্ড একটা তৈরি করে জনক রাজাকে দিলেন। ঠিক আছে, জনক রাজা সেটা জাস্ট নিতে যাবেন, সেই সময়তে কি হলো, জাস্ট একটা ঈগল এসে সে মন্ডটা নিয়ে পালিয়ে গেল। ঠিক আছে, জনক রাজা তোমার খাওয়া তো হলোই না, এবং এই ঘটনাটা উনি এত আশাহত হলেন, মানে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলেন। ওনার ওনার আর মানে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। সেই সময় হঠাৎ করে সেই মন্ত্রী যে ডাকতে এসেছিল সে উপস্থিত, যে মহারাজ 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 করে ডাকতে এসছে মন্ত্রী। তখন হঠাৎ করে জনক রাজা ঘুম থেকে উঠলেন, মানে এই পুরো বিষয়টা উনি স্বপ্নে দেখছিলেন, যে এই একটা বিষয় চলছে, একটা বিরাট একটা ঘটনা, এবং উনি বুঝলেন যে উনি যে ঘুমিয়ে পড়েছিলেন তারপরে এই পুরো ঘটনাটা ওনার স্বপ্নে ঘটে গেছে। কিন্তু স্বপ্নে যেটা ঘটেছে সেটা এত তীব্র ছিল ওনার কাছে, এত কষ্টদায়ক ছিল জনক রাজার কাছে, যে জনক রাজা তারপর থেকে ভেবে অস্থির যে তাহলে কোনটা সত্যি, আমি যেটা স্বপ্নে দেখেছিলাম সেটা সত্যি না, এটা আমি এটাকেই বা সত্যি বলে মানবো কি করে? কারণ আমি যখন স্বপ্ন দেখছিলাম তখন তো সেই স্বপ্নে যা যা ঘটছিল সেই সমস্ত কিছুই আমার কাছে সত্যি ছিল। ঠিক আছে, তাহলে সেটা সত্যি না এটা সত্যি, এটা ওনার কাছে একটা বিরাট বড় কনফিউশন তৈরি হয়েছে। আর কিছু আর করেন না, রানীও কিছু বোঝাতে পারেন না, মন্ত্রীও কিছু বোঝাতে পারেন না, কেউ কিছু বুঝিয়ে উঠতে পারে না যে কোনটা সত্যি। ঠিক আছে, সেই সময় একজন বিখ্যাত ঋষি এলেন সেখানে, এবং সেই ঋষি জনক রাজাকে বললেন যে আচ্ছা যখন তুমি স্বপ্নটা দেখছিলে, বাই দ্য ওয়ে আমার কথা সকলে শুনতে পাচ্ছ তো? ওকে ওকে। হ্যাঁ স্যার। তো তো সেই সময় একজন ঋষি এলেন, সেই ঋষি জনক রাজাকে বললেন যে আচ্ছা রাজামশাই, আপনি যখন স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নে কি এই যে রাজ্য বা আপনি যে সিংহাসনে বসে আছেন এইগুলোর কি অস্তিত্ব ছিল? বলছেন না ছিল না। বলছে আপনার কি অস্তিত্ব ছিল, আপনি কি ছিলেন সেই স্বপ্নে? তো জনক রাজা বলছেন হ্যাঁ আমি ছিলাম অবশ্য। ঠিক আছে, এরপর ওই ঋষি বলছেন আচ্ছা এই যে আপনি এখন আমার সাথে কথা বলছেন, এখন কি স্বপ্নের ওই অবস্থাগুলো আছে আপনার সাথে নাকি নেই? বলছেন না নেই। বলছে কিন্তু আপনি কি আছেন, আপনি যে আমার সাথে কথা বলছেন আপনি কি উপস্থিত? বলছে হ্যাঁ আমি উপস্থিত। তখন ঋষি বললেন তাহলে জনক রাজা সেই অবস্থা সেটাও সত্যি নয় আপনি যেটা স্বপ্নে দেখছিলেন, আর এখন যা দেখছেন তাও সত্যি নয়, শুধুমাত্র আপনি সত্যি, আপনি নিজে সত্যি, এছাড়া আর কিছুই সত্যি নয়। অর্থাৎ এই পুরো এই দুটো বিষয়কে আমরা যদি আলাদা করে দিই, মানে আমাদের যা যা দেখছি সেই সমস্ত কিছু যদি না থাকে তাহলে কি রয়েছে? আমরা যদি জীবিত আছি, আমাদের মধ্যে কোন জিনিসটা সব সময়ের জন্য রয়েছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, তাই তো? তো শুধুমাত্র সেই অ্যাওয়ারনেসই সত্যি, বাকি সমস্ত কিছু শুধুমাত্র স্বপ্নে যখন তোমরা কোনো কিছু দেখছো তোমাদের সেটাকেই সত্যি বলে মনে হচ্ছে। তো কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা বোঝা আমাদের পক্ষে খুব কঠিন, কিন্তু এটুকু আমরা বলতে পারি যে আমাদের মধ্যে যে অ্যাওয়ারনেস রয়েছে, যে অ্যাওয়ারনেস দ্বারা আমরা সমস্ত কিছু জানছি, সেই অ্যাওয়ারনেসটা সব সময়ের জন্যই সত্যি। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি যে অ্যাওয়ারনেস ইজ ট্রুথ, অ্যাওয়ারনেস হচ্ছে সত্য, অ্যাওয়ারনেস কখনো মিথ্যা হতে পারে না। ঠিক আছে, বাকি সমস্ত কিছুর পক্ষে মিথ্যা হওয়া সম্ভব, কিন্তু অ্যাওয়ারনেস মিথ্যা হতে পারে না। হতে পারে তোমরা এখন যে সেমিনার অ্যাটেন্ড করছো একটু পরে হয়তো তোমরা ঘুম থেকে উঠবে, ও আচ্ছা আচ্ছা এটা আমি স্বপ্নে দেখছিলাম, বাট তুমি যে আছো তোমার মধ্যে যে অ্যাওয়ারনেস সেটা কিন্তু এখনো রয়েছে, এই অ্যাওয়ারনেসটা কিন্তু কখনো মিথ্যা হবে না। ঠিক আছে, ওকে। এরপর অতএব তোমার মধ্যে অ্যাওয়ারনেস সব সময় বর্তমান, সব সময়ের জন্য এই সত্যিটা তোমার মধ্যে সব সময় রয়েছে। এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে সকলের কাছে। এরপর আর একটা আমি বিষয়ে চলে আসি, তোমরা তো কলেজ এখন তো অনলাইন, মানে বিশেষ বিশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ফর্ম ফিল আপ এক্সাম ছাড়া বাকি সমস্ত কিছু এখন অনলাইনে হবে। বাট তোমরা যখন অফলাইনে কলেজ যেতে, বা এই যে কোভিডের পরিস্থিতি আশা করি খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে, তারপর আপনার তো তোমরা কলেজ যাবে, তো এটা হচ্ছে কলেজ যাওয়ার আমাদের রোড টু কলেজ। ঠিক আছে, এখন ধরো দুজন বন্ধু কলেজ যাচ্ছে, এখন
একজন বলছে যে চল আজকে আর কলেজ যাব না, আজকে আমি পিকনিকে চলে যাই। আরেকজন বন্ধু বলছেন নো, আমি কলেজে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু কলেজ। ঠিক আছে, আমি কলেজেই যেতে চাই, আর বিকজ আজ কলেজে একটা খুব সুন্দর একটা ক্লাস আছে, এই ক্লাসটা আমি কোনোভাবে মিস করবো না, আমাকে কলেজ যেতেই হবে আজ। আরেকজন বলছে। তখন তার বন্ধু হয়তো বললো বেশ ঠিক আছে, তুই কলেজ যাওয়ার জন্য যখন এত উদ্গ্রীব আর এই কলেজ ক্লাসটা যখন এতই ভালো, আমিও তাহলে চল তোর সাথে কলেজেই যাই। এবার দুজনে হাঁটছে ধরো কলেজ যাওয়ার জন্য রাস্তাতে। এবার হাঁটতে হাঁটতে একটা টাইম তারা কলেজে পৌঁছে গেছে। ওকে, এখন কলেজে পৌঁছে গিয়েও সেই যে বন্ধু যে বলেছিল যে আমি কলেজে যেতে চাই, সে হয়তো ওখানে গিয়েও বলছে একে যে জানিস তো আমি আজকে কলেজে যেতে চাই। তখন এই যে আরেক যে বন্ধু যে পিকনিকে যেতে চেয়েছিল, সে কি ভাববে, সে ভাবে ছেলেটা পাগল হলো নাকি, এ কলেজ পৌঁছে গেছে, এখন আর এটা বলার কি মানে হয় যে আমি কলেজে যেতে চাই? এখন তো আর এটা বলার কোনো মানে হয় না, বিকজ সে কলেজে পৌঁছে গেছে। এখন এই কথাটা পুরোপুরি অ্যাবসার্ড যে আমি কলেজ যেতে চাই, তাই তো? হোপফুলি এটাতে কারোর কোনো কনফিউশন নেই। এখন অতএব তুমি যতক্ষণ পর্যন্ত তুমি কলেজে পৌঁছাওনি ততক্ষণ পর্যন্ত এই কথাটা ঠিক আছে, আমি কলেজে যেতে চাই, কিন্তু কলেজে পৌঁছে গিয়ে আর এই কথাটার কোনো মানে হয় না, এই কথাটার কোনো অস্তিত্বই নেই। ঠিক আছে, যে আমি কলেজে যেতে চাই। এরপর ধরো রসগোল্লা খেতে অনেকের ভালো লাগে, বাট আমি এখানে আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবার রসগোল্লা খেতে ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, বাট আমি এটা রিকোয়েস্ট করব যেটা তোমার সব থেকে ভালো লাগে, যে কাজ করলে, ঠিক আছে, বা যে বিষয়ে তোমার সব থেকে প্রিয়, ঠিক আছে, সেই বিষয়টার কথা এখানে কল্পনা করবে। আমি যতবার রসগোল্লা বলবো তোমরা সেই বিষয়ের কথাই ভাববে। আমি ধরে নিচ্ছি এখানে এমন একজন মানুষের কথা যার কাছে রসগোল্লা খাওয়া খুব প্রিয়, ঠিক আছে। তো ধরো তিনি একটা রসগোল্লা খাওয়ার উনি হয়তো জানেন যে ঝিলিমিলির এই দোকানটাতে খুব ভালো রসগোল্লা হয়, তো উনি হয়তো ওই দোকানটাতে যে যেন তেন প্রকারেণ অনেক কষ্ট করে গেলেন এবং উনি রসগোল্লা খাওয়ার চেষ্টা করলেন। এখন দুটো ঘটনা হতে পারে, ওই দোকানে রসগোল্লা থাকতেও পারে নাও পারে। এখন রসগোল্লা না পেলে তো ওনার খারাপ তো লাগবেই, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ উনি এত কষ্ট করে গেছেন, উনি রসগোল্লা খাওয়া ছাড়া আর কিছুই চান না। এটা তোমাদের ক্ষেত্রেও কিন্তু বলছি, যে যেটাতে সব থেকে বেশি আনন্দ পাও সে সেটার কথা ভাববে, মানে সেটা তোমাদের এতটাই ভালো লাগে যে সেটা না পেলে মানে এত খারাপ লাগে যে তোমরা ভাবতে পারো না। সো রসগোল্লা না পেলে খুবই খারাপ লাগছে সেই মানুষটার, ঠিক আছে। এখন রসগোল্লা কেন খারাপ লাগছে রসগোল্লা না খেলে? কারণ তার রসগোল্লা খাওয়ার বাসনা রয়েছে, রসগোল্লা খাওয়ার ইচ্ছে রয়েছে। যদি তার রসগোল্লা খাওয়ার ইচ্ছেই না থাকে তাহলে নিশ্চয়ই রসগোল্লা না পেলে কোনো খারাপ তার লাগবে না, তাই তো? অতএব আমরা বলতে পারি যে রসগোল্লা খাওয়ার যে বাসনা, রসগোল্লা খাওয়ার যে ইচ্ছা, সেটাই হচ্ছে এখানে কিন্তু দুঃখের কারণ, এছাড়া কিন্তু কিছু নয়। তার যদি ইচ্ছে থাকতো যে জিলিপি খাওয়ার, এবং ওই দোকানে যদি জিলিপি থাকতো, সে কিন্তু রসগোল্লা আছে কি নেই সেটা কোনো ম্যাটারই করতো না তার কাছে। অতএব রসগোল্লাটা খারাপের কারণ নয়, রসগোল্লা খাওয়ার যে ইচ্ছে সেটা খারাপ লাগার কারণ। এটা তো নিশ্চয়ই সবার কাছে একদম ক্লিয়ার, এবং এটা সকলেই জানো, এটা খুব ট্রিভিয়াল, খুব ইজি বিষয়, ঠিক আছে। কিন্তু এর অপোজিট বিষয়টা একটু কঠিন, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, খুব মন দিয়ে শুনবে। ওকে, রসগোল্লা ধরো সে রসগোল্লা পেলো, রসগোল্লা পেলে তার নিশ্চয়ই ভালো লাগবে, তার তৃপ্তি হবে যে বাহ রসগোল্লাটা খুব সুন্দর, খুব ভালো লাগলো রসগোল্লাটা খেয়ে। কিন্তু সে যখন রসগোল্লাটা খাচ্ছে, সে তো রসগোল্লাটা পেয়ে গেছে। ফর এক্সাম্পল, তুমি যখন কলেজে পৌঁছে গেছো, তুমি আর এটা বলতে পারো না যে আমি কলেজে যেতে চাই। তাহলে সে যখন রসগোল্লা খাচ্ছে সেই মুহূর্তে কিন্তু তার রসগোল্লা খাওয়ার বাসনা নেই, তাই তো? রসগোল্লা খাওয়ার ইচ্ছে তার সেই মুহূর্তে নেই, সেই মুহূর্তে সে শুধু রসগোল্লা খাচ্ছে। হ্যাঁ, বলতে পারো রসগোল্লা খেলে তার মনে হবে আরো একটা রসগোল্লা খায়, বেশ সে আরো একটা খেলো, আরো একটা খায়, আরো একটা খেলো, কিন্তু সে যখন তৃপ্ত হয়ে যাবে যে ব্যাস খুব সুন্দর, খুব ভালো খেলাম, সেই মুহূর্তে, তারপর যে কোনো খাওয়ার সময় খুব ভালো খাওয়ার পরে নিশ্চয় আর খাওয়ার ইচ্ছে থাকে না, সেই মুহূর্তে শুধু তৃপ্তি হয় ভীষণ যে বাহ খুব ভালো। তাহলে নিশ্চয়ই রসগোল্লা খাওয়ার বাসনা নিশ্চয়ই সেই তৃপ্তির কারণ ছিল না, বা রসগোল্লা নিশ্চয়ই সেই আনন্দের কারণ নয়। তাহলে সেই আনন্দের কারণ কি? রসগোল্লা খাওয়ার বাসনা সেই মুহূর্তে নেই, অর্থাৎ মানে মন থেকে ওই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সেই মুহূর্তে কি আছে যেটা জীবনে সবসময় বর্তমান সেটাই রয়েছে, যেহেতু রসগোল্লা খাওয়ার ইচ্ছেটা সেই মুহূর্তে নেই। মানে রসগোল্লা খাওয়ার ইচ্ছে তোমার পুরো মনকে অধিকার করে নিয়েছিল, ঠিক আছে, বাট সেটা সেই মুহূর্তে উধাও হয়ে গেছে। তাহলে কি আছে যা সবসময় জীবনের মধ্যে রয়েছে? সেই জিনিসটাই রয়েছে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো এখানে মানে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেসের আনন্দই তোমরা উপভোগ করো। মানে যে কোনো বাসনা, যে কোনো ইচ্ছে যখন পূরণ হয় তোমাদের ভালো লাগে, তাই তো?
বাট ভালো লাগার কারণ কিন্তু এটা নয় যে রসগোল্লা খাওয়াটা কিন্তু ভালো লাগার কারণ নয়। রসগোল্লা খাওয়ার ফলে যে তোমার মন থেকে বাসনা চলে গেল এবং তার ফলে তোমার যে অ্যাওয়ারনেসের যে আনন্দ, সেই আনন্দ নিজে থেকেই প্রকাশিত হলো। ঠিক আছে? কিন্তু আমাদের ভুল কি হয়, আমরা ভাবি ও রসগোল্লা খেয়ে আমি আনন্দ পেয়েছিলাম, তাহলে আরেকবার রসগোল্লা খেলে আমি আবার একবার আনন্দ পাবো। কিন্তু ওয়ান্স এগেন আরেকবার তুমি যখন রসগোল্লা খাবে আবার একইভাবে তোমার মধ্যে বাসনা, এবার তুমি যদি বারবার বারবার খেতে থাকো, তুমি দুদিন বাদেই দেখবে যে রসগোল্লাটা তোমাকে আনন্দ দিচ্ছে না। আর রসগোল্লা যদি আনন্দের কারণ হতো তাহলে তো সবাই রসগোল্লা খেয়ে আনন্দ পেত, বাট এটা তো ঘটে না। ঠিক আছে? সো আমাদের তৃপ্তির কারণ, আমাদের আনন্দের কারণ কিন্তু সব সময় অ্যাওয়ারনেস, অন্য কোনো কিছুই নয়। ঠিক আছে? এখানে স্বামী বিবেকানন্দের একটা ছবি। তো স্বামী বিবেকানন্দ তো চিকাগো যাওয়ার পরে জগৎ বিখ্যাত হয়েছিলেন। ঠিক আছে? বাট তার আগে উনি যখন বরাহনগর মঠে প্রথম সন্ন্যাসী হিসেবে যোগদান করেন, উনি কি খেতেন তোমরা কি জানো? ওনার উনি শুধু নয়, ওনারা 15 জন মিলে একটাই একটাই মাত্র কচু পাতার উপরে কিছু ভাত সেদ্ধ করতেন, জাস্ট কিছু ভাত, এবং একটা ছোট জায়গাতে কিছু লঙ্কার ঝোল। তো সকলে সেই ভাতটাই এক মুঠো করে খেতেন, এক মুঠো মানে যতটা সম্ভব খেতেন, এক গ্রাস। এবং ওই লঙ্কার ঝোলে ওই 15 জন একটাই বাটিতে লঙ্কার ঝোলে হাত ডুবিয়ে, মানে আঙ্গুল ডুবিয়ে সেই আঙ্গুলটা একবার মুখে নিয়ে নিতেন। এটাই ছিল একটা একমাত্র টেস্ট, আর কিছু ছিল না। কিন্তু তোমার এনার ছবি দেখে মনে হয় এনার কোনো দুঃখ রয়েছে, কোনো কিছু রয়েছে? ঠিক আছে? তাহলে নিশ্চয়ই ওই খাওয়া, ভালো খাওয়া, বা উনি তো পরিব্রাজক হিসেবে সারা ভারত ঘুরে বেরিয়েছেন, মানে কপর্দক শূন্য হিসেবে, কোনো টাকা পয়সা না নিয়ে সারা ভারত ঘুরে বেরিয়েছেন। ঠিক আছে? এমনও গেছে 3 দিন খেতে পাননি, এমনও গেছে। এবং এমনও গেছে বাঘ বাঘ ওনাকে আক্রমণ করেছে, এরকমও হয়েছে ওনার জীবনে। বাট স্টিল দেখে এই ছবিটা দেখে মনে হচ্ছে যে এখানে কোনো রকম দুঃখ রয়েছে। তাহলে শুধুমাত্র শান্তি রয়েছে দেখো এনার মধ্যে। সেই শান্তি তাহলে কোথা থেকে আসে? এত শান্তি আসে কোথা থেকে এনাদের মধ্যে? কারণ কিছু নেই, কপর্দক শূন্য সন্ন্যাসী একজন। এই এই আনন্দ কিন্তু অ্যাওয়ারনেসের আনন্দ। আরো একটা ছবি আমি তোমাদের দেখাই, ভগবান বুদ্ধের ছবি। ভগবান অনেকে তোমরা বলতে পারো, না বলতে পারো, সেটা আলাদা বিষয়। এটা গৌতম বুদ্ধের ছবি। গৌতম বুদ্ধ তিনি তার রাজপুত্র ছিলেন, এবং তার বাবা গৌতম বুদ্ধের বাবা গৌতম বুদ্ধের জন্য এত সমস্ত আনন্দের ব্যবস্থা করেছিলেন যে যাতে ওনাকে কখনো দুঃখ না পেতে হয়। কিন্তু সে সমস্ত কিছু ছেড়ে উনি আনন্দের সন্ধানে বেরিয়ে গেলেন বনে, এবং 4 বছর ধরে কঠোর তপস্যা করলেন, তারপর মধ্যপন্থা অবলম্বন করলেন ইত্যাদি। কিন্তু উনি তো আর টাকা পয়সা নিয়ে বেরোননি, বা উনি তো ভালো খাওয়ার জন্য বেরোননি। তাহলে কোন বিষয় ওনাকে এত শান্তি দিয়েছে? কারণ উনি বুঝেছিলেন যে এই যে যা কিছু আছে, কোনো ইচ্ছেই আমাকে, কোনো ইচ্ছের পূরণই আমাকে আনন্দ দিতে পারে না, একমাত্র অ্যাওয়ারনেস আনন্দ দিতে পারে। সেই অ্যাওয়ারনেস ওনার মধ্যে সব সময় বিরাজ করছে। ওনার মনের মধ্যে সেই কোনো কিছু নেই। তোমার কাছে কি রসগোল্লা খাওয়ার ফলে তোমার মনের মধ্যে যে রসগোল্লা খাওয়ার ইচ্ছেটা চলে যাচ্ছে, অ্যাওয়ারনেস বার হচ্ছে তোমার ভেতর থেকে স্বাভাবিকভাবেই। ঠিক আছে? অ্যাওয়ারনেসটা জাস্ট ঢাকা ছিল রসগোল্লা খাওয়ার ইচ্ছে দিয়ে। কিন্তু ওনাদের কাছে সেই সব কোনো কিছু নেই, রসগোল্লা খাওয়ার কোনো ইচ্ছে নেই, শুধুমাত্র অ্যাওয়ারনেস সব সময় প্রকাশ পাচ্ছে তাদের ভেতর থেকে। অতএব তারা তো সব সময় আনন্দময় হবেনি, এ নিয়ে আর সন্দেহ কি? ঠিক আছে? কিন্তু তোমরা ভাবো, ফর এক্সাম্পল আমাদের জগতের যারা সব থেকে প্রভাবশালী, মেবি আমেরিকার প্রেসিডেন্ট, যে কোনো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্টের কথা ভাবো, তাদেরকে দেখলে মনে হয় তারা এইরকম আনন্দে আছেন এই স্বামী বিবেকানন্দ বা গৌতম বুদ্ধের মতো? নিশ্চয়ই না। ওকে? সো অ্যাওয়ারনেস যে আনন্দের কারণ, এই বিষয়টা বোধগম্য হতে বেশ অনেকটা সময় লেগে যায় জীবনের। কিন্তু যদি তুমি বুড়ো বয়সে জানলে যে অ্যাওয়ারনেস আনন্দের কারণ, তারপরে তুমি যদি প্র্যাকটিস শুরু করলে অ্যাওয়ারনেসে, তাহলে আর লাভ কি? সেটা যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। ওকে? ওকে, এরপর অতএব আমরা আগে বলেছিলাম এগুলো অ্যাওয়ারনেস ব্রিংস জয়, এটা আমরা আর বলবো না, আমরা বলবো অ্যাওয়ারনেস ইজ জয়, অ্যাওয়ারনেসই আনন্দ। ঠিক আছে? শুধুমাত্র আনন্দ ঢাকা থাকে অন্য কোনো কিছুর দ্বারা। আমরা সেই বিষয়গুলো, কোনো কিছু দিয়ে যদি অ্যাওয়ারনেস ঢাকা না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যে অ্যাওয়ারনেসের আনন্দ সেটা আমরা উপভোগ করি। এই বিষয়টা সকলের কাছে ক্লিয়ার হয়েছে না হয়নি? সকলের কাছে? বাহ বাহ, খুব ভালো, খুব সুন্দর। এরপর দেখো, তাহলে তোমাদের কি করতে হবে? জীবনের প্রতিটা মুহূর্তে অ্যাওয়ারনেস প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যে কোনো কাজে অ্যাওয়ার হও যে ঠিক কি করছো, মানে কিভাবে অ্যাওয়ার হবে, কি করছো, কেন করছো, বা এটা আমার পক্ষে করা ঠিক তো, সমস্ত কিছু ক্ষেত্রে যেন অ্যাওয়ার থাকো যে হ্যাঁ আমি এটা করছি। বিষয়টার সমস্ত দিক সব সময় যেন অ্যাওয়ার থাকো, কোনো কিছু হ্যাবিটের বশে কোনো কিছু করবে না।
আর অ্যাওয়্যার হলে কি হবে, অ্যাওয়্যার হলে আমাদের এই বাস্তব জগতে লাভ কি, তোমাদের তো পরীক্ষাও দিতে হবে, সবকিছুই করতে হবে, তাই তো? তাহলে অ্যাওয়্যার হলে লাভ কি তোমাদের পক্ষে? অ্যাওয়ারনেস উইল ইনক্রিজ ইওর এফিসিয়েন্সি। তোমরা দেখবে যে হয়তো দুটো মেশিন আছে, দুটো মেশিনের মধ্যে একটা মেশিন খুব কম তেলেই ভালো কাজ, একটা দুটো মোটরসাইকেল খুব কম তেলে অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারে, আর একটা হয়তো যেতে পারে না। তাহলে যেটা কম তেলে অনেক দূর যেতে পারে তার এফিসিয়েন্সি বেশি। বা তোমাদের মধ্যেও দেখবে একজন খুব কম সময় পড়ে অনেক বেশি জিনিস বুঝতে পারছে, আর অন্য একজন হয়তো 8 ঘন্টা ধরে পড়ছে বাট জিনিসটা আর মাথাতেই ঢুকছে না যে ঠিক কি বলা হচ্ছে। দুজনের মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে যে কম সময়ে বুঝছে সে অ্যাওয়্যার, তার মধ্যে অ্যাওয়ারনেসটা বেশি আছে পড়ার সময়, এবং তারা দেখবে আনন্দ লাভ করে পড়াশুনো করে। ঠিক আছে? তো তোমরা যদি অ্যাওয়্যার হয়ে পড়াশুনো করো যে হ্যাঁ আমি এটা পড়ছি, এটার মানে এই জন্য আমি পড়াশুনো করছি, এই সমস্ত বিষয়গুলো যদি জানো, সব সময় যদি অ্যাওয়্যার হয়ে পড়াশুনো করো বা অ্যাওয়্যার হয়ে যে কোনো কাজ করো, সেই বিষয়টা তোমাদের মধ্যে বেস্ট, তোমাদের মধ্যে বেস্ট যে জিনিসটা হতে পারে সেই জিনিসটাকে বের করে নিয়ে আসবেই। ফর এক্সাম্পল, আমি একজনের ব্যাপারে আমি শুনেছি, তোমরাও হয়তো শুনে থাকবে, যিনি ছোট থেকেই সমস্ত বিষয়ে 100% অ্যাওয়্যার ছিলেন, যার ফলে উনি যাই করেছেন তাই বেস্ট, যাই করেছেন সেটাই শ্রেষ্ঠ হয়ে গেছে। এমন শ্রেষ্ঠ হয়ে গেছে যে তিনি যখন শিশু ছিলেন, শিশু মাত্র, তার শিশুত্ব, তার যে সকলের যে যে আদুরে ভাব সব শিশুর মধ্যে থাকে সেটা এত বেশি ছিল, মানে এত বেশি অ্যাওয়্যার ছিলেন তার শিশুত্বের ব্যাপারে, অ্যাওয়ারনেস সদা প্রকাশ, যে আজও তার তার শৈশব খেয়াল, তার শৈশব মনে করে সকলেই যে কোনো বাচ্চাকে ভালোবেসে গোপাল বলে ডাকে। ঠিক আছে? শুধুমাত্র তাকে স্মরণ করে। তিনি ভালোবেসেছিলেন জীবনে তো এমন যে রাধাকৃষ্ণের ছবি আজও ভালোবাসার শ্রেষ্ঠ প্রতীক হয়ে রয়েছে বলতে পারো। আবার তিনি একটা যুদ্ধ রচনা করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ। এমন সেই যুদ্ধ যে 5 জন নির্বাসিত মানুষকে, মানে তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছে, সে 5 জন নির্বাসিত মানুষকে বিশ্বের সব থেকে বড় অক্ষয়ণী সেনার সামনে জয়ী করেছিলেন, শুধুমাত্র 5 জন মানুষকে। ঠিক আছে? এত বড় সেনার সামনে বিজয় দেওয়া চারটিখানি কিন্তু কথা নয়। আর তার জ্ঞানের বিষয়ে আর কি বলবো, তার জ্ঞান, জ্ঞান তো দিয়েছিলেন এমন সেই জ্ঞান যে সেই জ্ঞানের গ্রন্থ আজও গীতা নামে জগতে বিখ্যাত হয়ে রয়েছে। মানে গীতা পড়তে হয় না মানুষকে, গীতা বললেই মানুষ বুঝতে পারছে হ্যাঁ এখানে কিছু একটা জ্ঞানের কথা বলা হচ্ছে, এমনই সেই জ্ঞান। ঠিক আছে? সো যদি তোমরা অ্যাওয়্যার হও তাহলে তোমাদের প্রতিটা কাজ এরকম ভাবে সাফল্যমণ্ডিত হওয়া সম্ভব। জাস্ট বি অ্যাওয়্যার, হ্যাবিটের বশে কিন্তু কোনো কিছু করবে না, চেষ্টা করবে। এখন এই অ্যাওয়ারনেস প্র্যাকটিস করার পথে একমাত্র বাধা হচ্ছে কিন্তু ভয়, আমরা ভয় পাই, যার জন্য আমরা অ্যাওয়্যার হতে পারি না। পড়াশোনার ক্ষেত্রে আমরা ভয় পাই, আচ্ছা আমি কি এটা পারবো, আমি কি পরীক্ষা দিয়ে এটা লিখতে পারবো। বাট যদি তোমরা এই ভয়টা কাটিয়ে ওঠো তাহলেই কিন্তু তোমরা অ্যাওয়ারনেসটা প্র্যাকটিস করতে পারবে। যতক্ষণ পর্যন্ত ভয় আছে কোনো কিছুর, ততক্ষণ পর্যন্ত অ্যাওয়ারনেস কিন্তু প্র্যাকটিস করা অসম্ভব, মানে অত ভালোভাবে সম্ভব নয়। তাহলে কিভাবে তোমরা প্র্যাকটিস করবে? তোমরা প্রথমে করতে পারো স্টার্ট বাই মেকিং ইউর ওন নোটস। তোমরা যে পড়াশোনা করছো সেটা নিজেরাই নিজেদের মতো করে একটা নোট তৈরি করার চেষ্টা করো। যখনই সেটা নিজের মতো করে তৈরি করার চেষ্টা করবে, নিজের মনের কথা যখন সেই নোটে লিখবে, নিজে যেভাবে বুঝছো সেটা যখন লিখবে, তখন তোমাকে অ্যাওয়্যার তো হতেই হবে। তখন তো তুমি অ্যাওয়্যার নাও অথচ নিজের থেকে লিখছো, এটা তো হতে পারে না। অতএব স্যার যে নোট দিয়েছেন সেটা অবশ্যই পড়বে জিনিসটাকে বোঝার জন্য, বইয়ে যা লেখা আছে সেগুলো অবশ্যই পড়বে ভালো করে বোঝার জন্য। বাট তুমি যখন সেটার নোট তৈরি করবে, সেটা একমাত্র সেটা শুধু নিজে তৈরি করবে, সবকিছুর হেল্প নেবে বাট নিজে তৈরি করবে। এইভাবে তোমরা অ্যাওয়ারনেস প্র্যাকটিস করতে পারো ছাত্র জীবনে। ঠিক আছে? ওকে, এবার একটা লাইভ এক্সারসাইজ। এইবারে আমি বুঝতে পারছি না এই লাইভ এক্সারসাইজটা ঠিক হবে কিনা, বা অ্যাওয়ারনেসের বিষয়ে তো আমরা অনেক কিছু শুনলাম, আমরা অনেক কিছু বুঝলাম, বাট অ্যাওয়ারনেসকে আমরা কেউ ভিজুয়ালাইজ করেছি, আমরা কি দেখেছি যে অ্যাওয়ারনেস বিষয়টা কি? এভরিওয়ান, কেউ দেখেছি চোখে যে অ্যাওয়ারনেস কি বিষয়? না স্যার। তাই তো? বাট এটাকে কিন্তু দেখা যেতে পারে। সো হাউএভার এই লাইভ এক্সারসাইজটা যদি পরে সময় থাকে মানে তাহলেই আমি বলবো, বাট আদারওয়াইজ আমি এই মুহূর্তে এই টপিকটা আমি স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে? বেশ, এরপর আমি এই স্লাইডটা দিয়ে শুরু করেছিলাম অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাওয়েকেনিং, তাই তো? তাহলে অ্যাওয়ারনেস নিয়ে আমরা অনেক কিছু জানলাম, কিন্তু অ্যাওয়েকেনিং কি, জেগে ওঠা কি? ঠিক আছে? জেগে ওঠা কি? মানে হ্যাবিট মানে তো ঘুমিয়ে থাকা, সেটা আমরা অনেক আগে দেখে নিয়েছি। ঠিক আছে? যে হ্যাবিট মানে মোটামুটি ভাবে ঘুমিয়ে থাকা। তাহলে জেগে ওঠা মানে কি? জেগে ওঠা মানে হচ্ছে
পুরোপুরি অ্যাওয়্যার হওয়া, তাহলে আমরা বলতে পারি 100% অ্যাওয়ারনেস ইজ অ্যাওয়েকেনিং। যখন তুমি 100% অ্যাওয়্যার, তখনই বলা যাবে যে তুমি পুরোপুরিভাবে অ্যাওয়েক, তুমি পুরোপুরিভাবে জেগে আছো। ওকে, সো 100% অ্যাওয়ারনেস ইজ অ্যাওয়েকেনিং। ওকে, মনে হয় আমার কাছে সময় আছে, বাট তোমরা কি এটা আদৌ প্র্যাকটিস করতে চাও, বা আদৌ কি আমি এক্সারসাইজটা বলবো? তোমরা যা বলবে, তোমরা যদি বলো যে না স্যার এখন এটা বাদ দিন, তাহলে এটা বাদই দেওয়া যায়। হ্যাঁ স্যার বলুন। শিওর? সকলে বলছো তো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। বেশ, তোমরা যদি হ্যাঁ, সত্যি অ্যাওয়ারনেসকে ভিজুয়ালাইজ করতে চাও, তাহলে আমি যা বলছি, ঠিক আছে, অ্যাওয়ারনেসকে এই মুহূর্তেই কিন্তু ভিজুয়ালাইজ করা সম্ভব, ঠিক আছে? আমি যা বলছি ঠিক সেই মতো করবে। তোমরা সকলে চেষ্টা, অন্তত বসে থাকো, আমি এটুকু চাই, ঠিক আছে? বা যদি শুয়ে আছো সেটাও ভালোভাবে শুয়ে থাকো, টেরা বেঁকা হয়ে নয়, ঠিক আছে? ওকে, তারপর তোমরা যেটা করবে, আমি জাস্ট যা বলছি তাই করো, ঠিক আছে? জাস্ট তোমরা চোখ বন্ধ করো, ঠিক আছে? বিকজ বাইরে যা কিছু আছে সেগুলো তো পুরোপুরি বাইরের ব্যাপার, সেগুলোর মধ্যে তো আর অ্যাওয়ারনেস নেই, অ্যাওয়ারনেস তোমার নিজের মধ্যে আছে। এখন আশা করি সকলে চোখ বন্ধ করেছো। এরপর আমি যা বলছি, তোমরা জীবনে সব থেকে বেশি আনন্দ যে বিষয় পেয়েছিলে, যে মুহূর্তে পেয়েছিলে, সেই ঘটনার কথা চিন্তা করো। সব থেকে বেশি আনন্দ, হ্যাঁ ওটা তো আনন্দ পেয়েছিলাম এটা সেটা কিন্তু না, সব থেকে বেশি খুশি যখন হয়েছিলে। যদি ডিসাইড করতে টাইম লাগছে আমি সব থেকে বেশি কখন খুশি হয়েছিলাম, তাহলে যে কোনো একটা খুশির মুহূর্তকে বেছে নাও এবং সেই মুহূর্তটাকে ভাবার চেষ্টা করো যে আমি এই মুহূর্তে সব থেকে বেশি খুশি হয়েছিলাম। ওকে, এবং যে যে কাজ করে, যে কারণে তুমি খুশি হয়েছিলে, সেই সেই মুহূর্তে তুমি যা যা করেছিলে, যা যা তোমার শারীরিক ভাবে তুমি যা যা করেছিলে, তুমি ফিল করার চেষ্টা করো যে সেই সমস্ত কাজ তুমি এই মানে এই মুহূর্তে তুমি সেই সময়টাকে, সেই আনন্দটাকে তুমি এই মুহূর্তে সেই সময়ের মতো করেই উপভোগ করছো, এটা ভাবার চেষ্টা করো। সেই সময়ের মতো করেই, ঠিক আছে? কোনো ভুল নেই, জাস্ট সেই সময় যেভাবে উপভোগ করেছিলে সেইভাবে উপভোগ করো। প্রতিটা মুহূর্ত, প্রতিটা এভরি লিটল ডিটেল, প্রতিটা ছোট ছোট ডিটেলস উপভোগ করার চেষ্টা করো সেই মুহূর্তে। এবং আস্তে আস্তে তো তুমি আনন্দে পরিপূর্ণ নিশ্চয়ই হচ্ছ, কারণ তুমি আনন্দেরই মুহূর্তকে উপভোগ করছো, তাই তো? এখন ভালোভাবে জাস্ট আনন্দটা উপভোগ করো এবং আনন্দটা উপভোগ করতে করতে এটা ভাবার চেষ্টা করো যে সেই মুহূর্তেতেও তো তুমি আনন্দটা উপভোগ করেছিলে সেই সময়। তো হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাট চেষ্টা করো আনন্দটা উপভোগ করতে করতেই চেষ্টা করো এটা ভাবার যে সেই যে সময় তুমি যে আনন্দটা উপভোগ করেছিলে, তোমার সেই সময়ের সত্তা এখন কি করছে, বাট কারণ এখন তো আনন্দটা তুমি উপভোগ করছো, তাহলে এখন সেই সময় যে তোমার যে সত্তা ছিল, সেই সময়ের যে তুমি আনন্দটা উপভোগ করেছিলে, সেই সময়ের সেই তুমি এখন কি করছে এটা দেখার চেষ্টা করো। সে কি করছে, আনন্দ তো তুমি উপভোগ করছো, সে তো আর আনন্দ উপভোগ করছে না এই মুহূর্তে। সেই সময়ের সেই তুমি কি করছে, সে শুধুমাত্র সাক্ষী হিসেবে এই পুরো বিষয়টাকে অবজার্ভ করছে, ইনক্লুডিং তোমাকে, এবং এই আনন্দের পুরো বিষয়টাকে সে অবজার্ভ করছে। সো অ্যাওয়ারনেসের এটা একটা কিন্তু বৈশিষ্ট্য। অ্যাওয়ারনেস ইজ জয়, আমরা দেখেছিলাম অ্যাওয়ারনেস আনন্দ স্বরূপ, ঠিক আছে? এই আনন্দ তুমি কেন উপভোগ করেছিলে? কারণ সেই বাসনা তোমার মধ্যে পুরোপুরিভাবে ফুলফিল হয়েছিল, তোমার মধ্যে আর বাসনা ছিল না। সেই যে অ্যাওয়ারনেসে আনন্দ উপভোগ করেছিলে, কিন্তু সব সময় অ্যাওয়ারনেস যেমন আনন্দ, অ্যাওয়ারনেস যেমন সত্যি, সেই রকম ভাবে অ্যাওয়ারনেস সাক্ষী স্বরূপ, সমস্ত কিছুকে সব সময় অবজার্ভ করছে এই অ্যাওয়ারনেস। আশা করি তোমরা কিছুটা ভিজুয়ালাইজ করতে পেরেছো। যদি না পেরেছো তাহলে এটা জাস্ট খুব বেশি বার নয়, জাস্ট 15-20 বার তোমরা চেষ্টা করবে প্র্যাকটিস করার, জাস্ট 5 মিনিট করে, তাহলেই বুঝতে পারবে মোটামুটিভাবে অ্যাওয়ারনেস যে সবকিছু সাক্ষী। তোমরা যে কিছু অবজার্ভ করছো না, অ্যাওয়ারনেস সবকিছু অবজার্ভ করছে কি কি ভাবে, সেটা পুরোপুরি তোমরা বুঝতে পারবে যদি এটা কয়েকবার প্র্যাকটিস করো। তাহলে মানে খুব বেশি কিছু দরকার নেই এটার জন্য। ওকে, সো হাউ এভার, থ্যাংক ইউ। অ্যান্ড এটা আমরা বুঝলাম। সো আমি তোমাদের সবাইকে উইশ করি, সবাইকে আই উইশ যে তোমাদের প্রত্যেকের অ্যাওয়ারনেস 100% হোক, এবং যিনি সমস্ত ক্ষেত্রে 100% অ্যাওয়ার হয়ে সবকিছু করেছিলেন, সেই শ্রীকৃষ্ণের মতো তোমাদের প্রত্যেকে সেই শ্রীকৃষ্ণের মতো অ্যাওয়েকেন্ড তোমরা সকলে হও। I wish that, and wish you all the best অ্যাওয়ারনেস প্র্যাকটিসের জন্য, and thanks, that's all. তো থ্যাংক ইউ, আমার আর কিছু বলার নেই। সঞ্জু স্যার, ওভার টু ইউ। অনেক অনেক ধন্যবাদ কপিল স্যারকে, এত সুন্দরভাবে এত প্র্যাকটিক্যালি আমাদেরকে সমস্ত কিছু বোঝানোর জন্য, এবং আশা করব
এখানে যারা উপস্থিত আছে অধ্যাপক অধ্যাপিকা, তার সাথে যাদের জন্য এই প্রোগ্রামটা মেইনলি স্টুডেন্টরা, তারা অনেক বেশি এই জিনিসগুলোকে এনজয় করেছে এবং এটার মধ্যে অনেকটা মিশে গেছে, যেই রকম ভাবে কপিল স্যার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এবার আমি স্টুডেন্টদেরকেই বলবো, তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো একে একে। এখানে উপস্থিত যে বক্তা কপিল স্যার এবং আমরা যারা আছি প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন রয়েছে কি? না স্যার। ঠিক আছে, তাহলে আরেকবার কপিল স্যারকে অনেক ধন্যবাদ জানাই। এবার আমরা আমাদের আজকের অনুষ্ঠানের পরবর্তী বক্তার কাছে পৌঁছে যাব। তো তার কাছে যাওয়ার আগে কিছুটা বলি যে আমাদের জীবনে আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা কিন্তু একটুখানি আলাদা ধরনের। প্রথম দিন হয়েছে একরকমের আমাদের সচেতনতা বা তার জন্য, দ্বিতীয় দিন আমাদের একাডেমিক্স এর সাথে জড়িত বিভিন্ন তোমাদেরকে দেখানো হয়েছে, গতকালও তোমাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করা হয়েছে এবং তোমাদের অনেক কিছু করেও দেওয়া হয়েছে। কিন্তু আজকের প্রোগ্রামটা যেহেতু একটু অন্য ধরনের, এখানে প্রথম যে প্রোগ্রামটা গেল বা প্রথম যে আলোচনাটা গেল সেটাও একটু অন্য ধরনের ছিল, একটু কোভিডের থেকে বাইরে গিয়ে। আমরা তো এই অতিমারির মধ্যে এখন চারিদিকে যেদিকেই তাকাই যেদিকেই শুনি শুধুমাত্র এই করোনা মহামারীর কথা। তো তার বাইরে গিয়ে আমাদের আজকের প্রচেষ্টা হয়েছিল যে আমরা তার বাইরে গিয়ে কিছু একটু উপভোগ করার চেষ্টা। সেইখান থেকেই আমাদের এই প্রথম উপস্থাপনা ছিল। আমাদের যে দ্বিতীয় বক্তা আসবে তিনিও একটু আলাদা জায়গা থেকেই বলবে, সেটা হলো সাহিত্য তো আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বহু যুগ যুগ ধরেই। তো সেখানে দাঁড়িয়ে আমাদের মানব জীবনে এই সাহিত্যটা কতটা সাহায্য করে বা কোন কোন দিক থেকে সাহায্য করে, সেটাই আমাদের পরবর্তী বক্তা ডক্টর তন্ময় সিংহ মহাপাত্র স্যার উপস্থাপন করবেন। তো আমি তন্ময় স্যারকে বলবো ওনার উপস্থাপনা পেশ করার জন্য। তন্ময় স্যার। সঞ্জু স্যারকে অনেক ধন্যবাদ। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। পারিপার্শ্বিক একটা বোধহয় আওয়াজ আছে, আর শারীরিকভাবে একটু আমি দুর্বল রয়েছি, তাই আমি যতটা সম্ভব সংক্ষেপে আমি বিষয়টা বলার চেষ্টা করব। এমনিতে সাহিত্য মানব জীবনে সাহিত্যের অবদান, এই কথাটা শোনা মাত্র মনে হতে পারে যে এটা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের একটা প্রবন্ধ। কিন্তু নামটা যাই হোক, এই বিষয়টার গভীরতা অনেক। এটা এক কথায় খুব কম সময়ে এই গভীরতাটাকে স্পর্শ করা, ছোঁয়া সহজ নয়। এখন খুব ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, আমি যখন প্রথম বাংলা পড়তে যাই, তখন হায়ার সেকেন্ডারির পর, উচ্চ মাধ্যমিকের পর, তখন একজন আমাকে জিজ্ঞেস করেছিল, আমাদের সিনিয়রই কেউ, যে আচ্ছা সাহিত্য কি কাজে লাগে। তো আমি তখন কোনো উত্তর দিতে পারিনি, কারণ সাহিত্য সত্যি তো কোনো কাজে লাগে না। কেননা সাহিত্য আমরা খাই না, সাহিত্য আমরা মাখি না, বা সাহিত্যের কোনো বাস্তব উপযোগিতা আপাত অর্থে মনে হয় যেন নেই। অথচ সাহিত্যের এরিয়াটাকে, সাহিত্যের জায়গাটাকে যদি আর একটু বাড়িয়ে দিই, যদি এর মধ্যে সমস্ত শিল্পকে ঢুকিয়ে নিই, সিনেমা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, নাটক, সিনেমা বা যে কোনো ধরনের ছবি আঁকা ইত্যাদি, তাহলে দেখা যাবে যে প্রত্যেকেই কম বেশি সাহিত্য চর্চা করে থাকেন, পাঠ করেন, শিল্প চর্চা করে থাকেন। শিল্পের উপভোক্তা প্রায় সকলে, মানুষ মাত্রই তারা শিল্পের উপভোক্তা। মানুষই বা কেন বলবো, জীবজগতের অন্যান্য প্রাণীরাও কিন্তু কম বেশি পরিমাণে শিল্প চর্চা করে থাকে। মানে পাখির বাসা অনেক সময় আমরা দেখি, অসামান্য ভাবে সেটা বুনেছে কোনো একটা পাখি, দেখা যায়। অনেক ক্ষেত্রেই এরকম। পিঁপড়েদের কথা যদি বলি, পিঁপড়েদের নিজস্ব একটা এটা নিয়ে তর্ক আছে, পিঁপড়েদেরও নাকি একটা সৌন্দর্য বোধ আছে, তারাও সুন্দরভাবে তাদের নিজেদের বিভিন্ন জায়গায় থাকে, তারা ওই পাতা বেঁধে তারা সুন্দর ঘর তৈরি করে।
যেগুলো কাঠ পিঁপড়ে আর কি। তো সুতরাং সাহিত্য বলা যাক বা শিল্প বলা যাক, এটার প্রতি প্রাণী জগতের, অন্তত প্রাণী জগৎ অব্দি আমরা জানি, উদ্ভিদ জগতের কথা বলতে পারবো না, একটা কোথাও বেসিক তাদের ইনস্টিংক্টের মধ্যে এই ব্যাপারটা রয়েছে, শিল্প চর্চার ব্যাপারটা রয়েছে। একেবারে খুব আদিম যুগে যদি আমরা চলে যাই, একেবারে প্রাচীন সময়ে যখন মানুষ আদিম মানুষ ছিল আর কি, সেই সময় কয়েক লক্ষ বছর আগে, তখনও কিন্তু মানুষ শিল্প চর্চা করেছে। অনেক গুহা চিত্র পাওয়া যায় যেখানে তারা শিকারের ছবি আঁকছে। সুতরাং এটা একেবারে খুব প্রাচীন একটা অভ্যেস মানুষের। ক্রমশ সভ্যতা যত পাল্টেছে, বদলে গেছে, তত মানুষ এই জায়গাটা ক্রমশ তার বেড়েছে, সে সাহিত্য চর্চা করছে, সে শিল্প চর্চা করছে বিপুল ভাবে। এখন যদি এটা হয় যে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিই, যে খাওয়া পড়া বেঁচে থাকার যে প্রাত্যহিক যেটুকু উপাদান আমাদের প্রয়োজনীয়, একেবারে প্রয়োজনীয়, না হলে বেঁচে থাকতে পারি না, করোনার টিকা সমেত, এটা একটা ব্যবহারিক জায়গা। আর একটা হচ্ছে মানুষের অবসরের জায়গা, বিনোদনের জায়গা। এভাবে যদি সাহিত্যকে আমরা ভাগ করে নিই, প্রথমে আমি সাহিত্যে চলে আসছি শিল্প থেকে, এভাবে যদি আমরা ভাগ করে নিই দুটো জিনিসকে, তাহলে বিনোদনের জায়গাটা অ্যাকচুয়ালি প্রয়োজনীয় কোনো জায়গা নয় বলেই মনে হবে। মনে হবে যে হ্যাঁ, একটা মানুষ কোনো সাহিত্য ছাড়াও বেঁচে থাকতে পারে, বায়োলজিক্যালি সম্ভবও বটে। হিসেব মতো দেখলে একজন মানুষ কোনো শিল্পের সংস্পর্শ ছাড়াই তার লাইফ টাইম জীবনটা কাটিয়ে দিল, যাপনটা করলো, সে তার যাপন সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত না থেকে, শিল্পের সঙ্গে সম্পৃক্ত না থেকেও সম্ভব, থিওরিটিক্যালি সম্ভব, তাত্ত্বিকভাবে সম্ভব। কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব? একজন মানুষ কোনো গল্প জানে না, সে কোনো গল্প জানে না, মানে মহাকাব্যের গল্প থেকে আরম্ভ করে কিচ্ছু সে জানে না। আধুনিক সাহিত্যের কথা আমি বলছি না, যেগুলো পড়ছে গল্প সে নিয়মিত কিনে পড়ছে তার কথা বলছি না, সে কিছুই জানে না। একটা কৌম সমাজ, সেই সমাজের মধ্যে যারা বাঁচেন, আদিবাসী জনসমাজ, যাদের লিখিত সাহিত্য হয়তো দীর্ঘদিন পর্যন্ত ছিল না, তারাও তো কিছু কিছু গল্প তাদের সমাজ জীবনে প্রচলিত থাকে, সেগুলো তারা শোনে, তার মধ্য দিয়ে তারা জানে, অনেক কিছু জানে। এই যে সাহিত্য চর্চা, এই সাহিত্য চর্চাটা সবসময় যে বললাম দুটো ভাগে আমরা ভেঙে ফেলতে পারি, এটা খুব প্রয়োজনের জিনিস। তার মধ্যে তাহলে সাহিত্য পড়বে না, শুধু বিনোদন, শুধু মনের আনন্দ উপভোগ, আমি অবসর কালে পড়ার নেই তাই সাহিত্য পড়ছি, এই দুটো ভাগে কি এটাকে ভেঙে ফেলা সম্ভব? এই দুটো ভাগে এটাকে ভাগ করা সম্ভব? এই একটা প্রশ্ন থেকেই আমি আমার মূল যে বলার জায়গাটা সেটা আমি শুরু করতে চাইছি। অর্থাৎ ব্যাপারটা খুব সহজ, সেটা হচ্ছে সাহিত্য প্রয়োজনের জিনিস নয়। চাল ডাল যেমন প্রয়োজন, সাহিত্য সেমন প্রয়োজন নয়। এটা কি সত্য? এই কথাটা কি আমরা মানবো কি মানবো? এই জায়গা থেকে এই ব্যাপারটাকে দেখা যেতে পারে। এটা একজন কবি ফার্নান্দো পেসোয়া, তিনি ছিলেন 20 শতকের একজন কবি, পর্তুগালের লোক, পর্তুগাল কবি। তিনি পর্তুগিজ কবি আর কি। তিনি একটা কথা বলেছিলেন, খুব বিখ্যাত, মানে পর্তুগিজের খুব বিখ্যাত কবি তিনি একটা কথা বলেছিলেন। কথাটা হচ্ছে এই: লিটারেচার এক্সিস্ট বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ। অর্থাৎ সাহিত্য আছে কেননা আমরা যে জগতে বাঁচছি, জগৎটা যথেষ্ট নয় আমাদের জন্য। অর্থাৎ এই জগতে যা কিছু উপাদান আমরা চোখে দেখছি বা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, হ্যাঁ, সব ইন্দ্রিয় দিয়ে চোখে দেখছি, কানে শুনছি, সবকিছু, এই সবকিছু যথেষ্ট নয়। অন্তত পক্ষে আমাদের যদি মানুষের কথা বলি, মানুষের যেটা বোধ, মানুষের যা মেধা, মানুষ যা চায়, মানুষের যা কামনা এবং বাসনা, তার হিসেবে এটা যথেষ্ট নয়। সেজন্য সাহিত্যের একটা অস্তিত্ব রয়েছে। মানুষের বাইরেও কিছু চায়, পেতে চায়। এখন এই যে বাইরের কিছু পেতে চাওয়া, অতিরিক্ত কিছু পেতে চাওয়া, জগতে যেটুকু আমরা পাচ্ছি তার বাইরে অতিরিক্ত কিছু পেতে চাওয়া, এই জায়গা থেকে তুমি বলছি দুটো ভাগ হচ্ছে, যে একটা হচ্ছে একদম ব্যবহারিক,
আর একটা হচ্ছে বাইরের প্রয়োজনের অতিরিক্ত অবসরের বিনোদনের বিষয়। এখন একদিক থেকে যদি দেখি এই বিনোদনের একটা প্রয়োজন আছে। কিরকম প্রয়োজন? আমরা যখন ক্লান্ত থাকি, আমাদের যখন কোনো কিছু ভালো লাগে, হ্যাঁ, বা আমি হয়তো খুব আনন্দে আছি, সে আনন্দটা উদযাপনের জন্য আমি একটা গান গাইছি, এই সব কিছুর মধ্যে আমার মনের এই যে অবাধ প্রকাশ, বহিঃপ্রকাশটা, এই বহিঃপ্রকাশটাই কিন্তু আমাকে ভালো লাগে। এবং এই ভালো রাখাটা সঙ্গে শারীরিক এবং মানসিক, তার মানে এই মনে আমাকে ভালো রাখে মানে আমার মনকে ভালো রাখে। এবং এই যে আমার মন যাকে ভালো রাখে, এই মনটা আসলে শরীর বিযুক্ত কিছু বিষয় নয়। কারণ মন যদি ভালো না থাকে তাহলে শরীরও ভালো থাকবে কি? শরীরকে মন থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া, এটা কি সম্ভব? এমনকি মানুষ সম্ভব যার কোনো মন নেই, যার শুধু শরীর আছে? হ্যাঁ, এটা তখনই সম্ভব। দেখো, এই জায়গা থেকেই আজকে খুব কথা হয় যে, যেটা বলা হয় যে এক ধরনের রোবট তৈরি করা হচ্ছে, যে রোবট আসলে মানুষের মতো প্রায় সব কাজই করতে পারে। সম্প্রতি নাকি এমন একটা রোবট আবিষ্কার হয়েছে, সে নাকি উপন্যাসও লিখতে পারে, যদিও সেটা মানুষ যেরকম উপন্যাস লিখতে পারে সেরকম নয়, কিন্তু যাই হোক সেরকম একটা চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এই যে আমি যদি সেই রোবটটার কথা ভাবি, সেই রোবটটা কিন্তু একটা যন্ত্র, যে যন্ত্রটা সমস্ত কাজ করতে পারে মানুষ যে কাজ করতে পারে শারীরিকভাবে, সেই সমস্ত কাজ সে করতে পারে। তাহলে মানুষের অতিরিক্ত কি থাকে? মনটাই মানুষের অতিরিক্ত একটা বিষয়। আমি বুদ্ধির কথা বলতে চাইছি না, মেধার কথা বলতে চাইছি না। সেই হিসেবে দেখলে আজকে যে রোবট আবিষ্কৃত হয়েছে, সেই রোবটের মেধাও রয়েছে, কিন্তু মনটা নেই। সুতরাং এই মন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা মানব জীবনে, মানুষের ক্ষেত্রে, মানুষের আইডেন্টিটির জন্য, মানুষের অস্তিত্বের জন্য এই মনের একটা বিরাট ভূমিকা রয়েছে। তাহলে এই মনটাকে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। এবং সাহিত্য তার মনের এই সৃষ্টি, এটা তো মাথায় রাখতে হবে। তাহলে এই মন যা শরীরের অতিরিক্ত কিছু নয়, মন এবং শরীর মিলিয়ে কিন্তু মানুষ যখন মরে যায় তার তো সমস্ত বডিলি অর্গান, মানে তার সমস্ত শারীরিক অর্গান গুলো থাকে, যদিও নিশ্চল থাকে, কিন্তু থাকে, কিন্তু মনটা তখন তার থাকে না, তাই সে মৃত। সুতরাং সাহিত্যের ব্যাপারটাকে শুধুমাত্র এটুকু আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র এই ব্যবহারিক জীবনের প্রয়োজনের অতিরিক্ত, মানে না হলেও চলে এরকম গোত্রের সাহিত্যকে কিন্তু ঠিক ফেলা যাবে না। এটা আমরা বলতে পারবো না যে সাহিত্য ছাড়াও একটা মানুষ বেঁচে থাকতে পারে, এটা ব্যর্থ অর্থে দেখতে হবে। সে হয়তো কেউ হয়তো একটা গল্পের বই জীবনে পড়েনি, কিন্তু তার মানে এই নয় যে সে কখনো সাহিত্য আস্বাদন করেনি। সে মহাভারতের গল্প তো শুনেছে, সে ছোটবেলায় কর্ণের গল্প শুনে তার হয়তো দুঃখ হয়েছে। সুতরাং ওই লোকটি কোনো না কোনো ভাবে সাহিত্য সে আস্বাদন করেছে। আর সাহিত্য আস্বাদন করেনি, কোন শিল্পের সংস্পর্শে আসেনি, এমন মানুষ সম্ভব না। এবার আমি একটু বাহ্যিক জায়গায়, বাইরের জায়গাটা বাদ দিয়ে বাস্তব জায়গায় চলে যাই। বহুকাল আগে নাট্যশাস্ত্র বলে একটি বই লেখা হয়েছিল, এবং এই নাট্যশাস্ত্র যে বই, এই বইটাতে মূলত নাটক বিষয়ক আলোচনা রয়েছে। এটা প্রায় খ্রিস্টপূর্ব 4th শতক থেকে ধরে নেওয়া যেতে পারে খ্রিস্টাব্দ 1ম শতক অব্দি, মানে আজ থেকে 2000-2500 বছর আগের লেখা একটা গ্রন্থ। কথিত আছে যে ভরত বলে একজন লিখেছিলেন, কেউ কেউ বলে একা লেখেননি, আরো অনেক লোক ছিল। যাই হোক, সেটা মানে সেই তথ্যটা যাই হোক কেন, নাট্যশাস্ত্র হিসেবে একটা বই লেখা হয়েছিল। এই বইয়ে প্রথমেই নাটকের সংজ্ঞা দিতে গিয়ে ভরত বলছেন যে নাটক কি, নাটক বলতে কি বুঝবো। এখানে নাটক অর্থে কিন্তু তোমরা এই সংজ্ঞাটা থেকে সাহিত্য সম্পর্কেও একটা আইডিয়া পাওয়া যাবে। মানে সাহিত্য, এই সংজ্ঞাটাকে সাহিত্যের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে, অসুবিধে নেই। সেটা কি? তিনি বলছেন, যা ধর্ম, অর্থ ও যশ লাভের উপায়, সদুপদেশ ও পরম্পরাগত নীতির সংগ্রহ, যা ভবিষ্যতে মানুষের সকল কর্মের পথপ্রদর্শক
যা সর্বশাস্ত্রের অর্থযুক্ত এবং যা সকল শিল্পের পথপ্রদর্শক হবে তাই নাট্য। বিবিধ ভাবযুক্ত, নানা অবস্থার ও মানুষের কর্মের অনুকরণাত্মক, উত্তম মধ্যম ও অধম লোকের কর্মাশ্রিত, মঙ্গলকর উপদেশাত্মক, ধৈর্য, ক্রীড়া ও সুখাধিকারক হলো এই নাটক। আমি মূল যে সংস্কৃত শ্লোক সেটার একটা মোটামুটি অনুবাদ করে এটা বললাম। অবশ্যই এটা আমার অনুবাদ থেকে লিখে নিতে হয়েছে, লিখে বললাম। এখন এই যে সংজ্ঞাটার দিকে আমি যদি তাকাই তাহলে একটা জিনিস বোঝা যাবে যে সাহিত্য মানে নাটক সম্পর্কে তিনি যেটা বলছেন সেটা শুধুমাত্র ওই মানে ব্যবহারিক জীবনের বাইরের কথা বলছে না। সাহিত্য কি করে একেবারে আমাদের ব্যবহারিক জীবনকে, আমাদের প্রতিদিনের জীবনকে কিভাবে প্রভাবিত করে সেইটাকে তিনি পরিষ্কার করতে চাইছেন। প্রথম কথা, এটাকে যদি বলি একটা নীতির সংগ্রহ, নৈতিক। হ্যাঁ, তবে সাহিত্যের মধ্য দিয়ে আমরা অনেক নৈতিক জিনিস জানতে পারি, অনেক নীতি সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়। এবার কথাটা হচ্ছে তার জন্য নীতি কথার বই লিখলেই হতো, সাহিত্য লেখার দরকার কি? হ্যাঁ ভাই, এটা করো না, ওটা করো, এইগুলো বলার জন্য কি সাহিত্য লেখার প্রয়োজন আছে? তাহলে কেন এই কথা বললেন যে তিনি নীতির সংগ্রহ? দেখো, একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি যদি তোমাকে বলি যে এটা করো না বা ওটা করো, হ্যাঁ, এই কথাটার গুরুত্ব তোমার কাছে যেভাবে পৌঁছো, তুমি এটাকে যেভাবে দেখবে, তোমার হয়তো ভালো লাগতে পারে, তুমি সেই কথা শুনে হয়তো সেটা করলে না। তোমাকে একটা খারাপ কথা বললাম যে এটা খারাপ কাজ করো না, তুমি করলে না, হতে পারে আমি তুমি করতেও পারো। নীতির একটা ব্যাপার আছে, নীতি তুমি তোমার নাও হতে পারে পছন্দ, কিন্তু তুমি যখন একটা সাহিত্যের মধ্য দিয়ে সেই নীতিটা লাভ করবে, সেটা একটা উপলব্ধির জায়গা থেকে তুমি সেটা লাভ করবে। ফলে সাহিত্য কিন্তু এই অর্থে নীতির সংগ্রহ নয় যে সে তোমাকে বলবে এটা করো না, সে তোমাকে বোঝাবে যে এটা করলে কি হতে পারে। এই জায়গা থেকে তোমাকে বুঝতে হবে যে কেন তিনি সাহিত্যকে নৈতিক বা নীতি কথা মানে বলতে চাইছেন যে পরম্পরাগত নীতির সংগ্রহ। দ্বিতীয় যে জিনিসটা বলছেন সেটা বলছেন ভবিষ্যতে মানুষের সকল কর্মের পথপ্রদর্শন। অর্থাৎ মানুষ তার যে কাজকর্ম যা সে করে থাকে, হ্যাঁ, সেই কাজকর্ম এখন সে যা করছে এবং ভবিষ্যতে সে যা করবে, হ্যাঁ, এর একটা পথপ্রদর্শক হিসেবে কাজ করবে সাহিত্য বা নাটক। এখানে নাটকই বলছেন, আমি আগেই বলেছি এটা বিস্তারিতভাবে বিস্তারিত অর্থে সাহিত্যের ক্ষেত্রটাকে প্রযোজ্য করা যেতে পারে। তাহলে মানুষের সব কাজের পথপ্রদর্শক হবে এই সাহিত্য। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই। কিরকম? তোমরা অনেকে জানো যে আনন্দমঠ বলে একটি উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। এই আনন্দমঠ উপন্যাসের মূল বিষয় ছিল মূলত 1763 থেকে 1800 এই সময়ের মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এবং এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং 1176 সালের বঙ্গাব্দ 1176 বঙ্গাব্দের যে 76-এর মন্বন্তর বলে সে বিখ্যাত ঘটনা, তার পটভূমিতে বঙ্কিম লিখেছিলেন আনন্দমঠ। এবং এই আনন্দমঠের মূল বিষয় হচ্ছে যে ইতিহাসের পটভূমিকে তিনি এটা লিখেছিলেন ওই সন্ন্যাসী দলের বিদ্রোহ। কাদের বিরুদ্ধে? যদিও বিদ্রোহটা মানে সন্ন্যাসী দলের নাম হচ্ছে এখানে সন্তান দল, এই সন্তান দলের বিদ্রোহ। এবং এই সন্তান দল কি করছে? মুসলমান যে নবাব আছে তার বিরুদ্ধে যারা বিদ্রোহ করছে। এবং এখানে যে চরিত্রগুলো আছে ভবানন্দ, জীবানন্দ, কল্যাণী, বীণা, সত্যানন্দ, মহেন্দ্র, এরা সকলে সেই বিদ্রোহের যে মূল জায়গাটা, সেই বিদ্রোহটা তারা তৈরি করছে। সেটা যাই হোক, বিদ্রোহের ব্যাপারটা যাই হোক, এই নাটকটা লেখার মধ্য দিয়ে এই নাটকের ওই সন্তান দলের ব্যাপারটা কি জানো তো, অনেকটা গুপ্ত সংঘের মতো। তারা গোপনে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, তারা গোপনে গোপনে কাজকর্ম করছে, হ্যাঁ, এবং এইভাবে তারা অত্যাচারী শাসকের বিরুদ্ধে একটা বিপ্লব লেখার পর এখানে একটা বন্দে মাতরম বলে একটা গান বঙ্কিম উপন্যাসের মধ্যে রাখে, এবং এই সন্তান দলের প্রসঙ্গেই এই বন্দে মাতরম গানটা তিনি এখানে লিখেছিলেন। তাদের ওটা জাতীয় সঙ্গীত।
এই আনন্দমঠ উপন্যাসের যে ভূমিকাটা ভবিষ্যতে দেখা গেল সেটা সাংঘাতিক। এই আনন্দমঠকে কেন্দ্র করেই কিন্তু স্বদেশী আন্দোলনের যে চরমপন্থী যে পথ মার্গটা, যে চরমপন্থী, এটাকে এক্সট্রিমিস্টদের যে পন্থা, সেই পন্থাটা তৈরি হয়েছিল। তাদের প্রত্যেকে তারা আনন্দমঠ পড়তেন, এবং আনন্দমঠ পড়তেন শুধু নয়, অরবিন্দ ঘোষ প্রমুখ যখন স্বদেশী আন্দোলনের যে ধারাটা তৈরি হলো মূলত 1903 থেকে, ওটাকে আমরা 1908 অব্দি যদি রাখি, সুনীল সরকার এইভাবে রেখেছেন 1903 থেকে 1908, এই 5 বছর, তার মধ্যে আলিপুর যে ষড়যন্ত্র মামলা হয়েছিল জানো, সেটা হচ্ছে অরবিন্দ ঘোষের যে বিপ্লব পন্থা। ওরা অনেক গুপ্ত সমিতি তৈরি করেছিলেন এবং সেই গুপ্ত সমিতিগুলোর মাধ্যমে একযোগে তারা কাজ করে ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করবে, এই ছিল তাদের মূল ব্যাপার। তো এখানে আনন্দমঠ উপন্যাসে একটা গুরুর প্রসঙ্গ আছে, এবং সেই গুরুর প্রসঙ্গ, সে গুরু কি করছেন, গুরু আছেন কোথাও হিমালয় বা ইত্যাদি, সেখান থেকে আসেন, তার যে প্রজ্ঞা, তার যে উইজডম, তার যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে তিনি এই সন্তান দলের যে নৈতিক যে কাণ্ড কারখানা বা তাদের যে ব্যাপার স্যাপার, সেটা তিনি ঠিক করে দেন। তিনি মাঝে মাঝে আসেন, তিনি উপন্যাসের শেষেও একবার এসেছেন, এবং এরকম একজন গুরু আছেন। এটাই ছিল আনন্দমঠের মূল ব্যাপার। অরবিন্দরা কি শুরু করলেন, তারা এরকম গুরুর সন্ধানে বেরিয়ে পড়লেন। তাদের বিশ্বাস হলো হ্যাঁ এরকম গুরু হিমালয়ের পাদদেশে থাকতে পারে। সেটা নিয়ে পরবর্তীকালে বিতর্ক হয়েছে। এক বিপ্লবী, তার নাম হেমচন্দ্র কানন্দ, তিনি এটা নিয়ে খুব ব্যঙ্গ করেছিলেন। কিন্তু আমি যেটা এখান থেকে বলতে চাইছি, যে একটা উপন্যাসের প্রভাব কত দূর হতে পারে। একটা ফিকশনাল ব্যাপার, কাল্পনিক কাহিনী, সেই কাহিনীটাকে একটা পুরো জাতি সেটাকে সত্য বলে মেনে নিল, যে এটা সম্ভব, এটা হতে পারে, এটা যা বলা হয়েছে সেটা হতে পারে। আনন্দমঠ লেখার বহু পরে। এবং অরবিন্দ ঘোষ কিন্তু জাতা লোক ছিলেন না, তিনি রীতিমতো আইসিএস একটুর জন্য পাশ করেননি, সেটা ওদের ঘোড়ায় চড়তে পারেননি বলে, নতুবা বাকি সব ব্যাপারে গ্রিক ভাষায় তিনি শ্রেষ্ঠ নম্বর পেয়েছিলেন। অসামান্য ফিলোসফার। অরবিন্দ ঘোষ নিয়ে তো আমার বলার কিছু নেই। সেই লোকও কিন্তু এটা বিশ্বাস করলেন, তিনি একজন অসামান্য ফিলোসফার হবেন ভবিষ্যতে। তিনি কিন্তু এই আনন্দমঠের এই যে পুরো পরিকল্পনা, যেটা বঙ্কিম করেছেন সন্তান দলকে কেন্দ্র করে, সেইটা তিনি গ্রহণ করলেন এবং তিনি ভাবলেন, তিনি কল্পনা করলেন, তার মনে হলো যে হ্যাঁ এটা সত্যি হতে পারে, যে একজন গুরু সত্যি হিমালয়ের পাদদেশে আছেন, যিনি সত্যিকারের, যার যে প্রজ্ঞায় এরকম একটা আন্দোলন সংগঠিত হতে পারে, ব্রিটিশরা দেশ ছেড়ে পালিয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এইটা বলতে চাইছি যে না, এই যে বলেছে না ভবিষ্যতে পথপ্রদর্শক হবে এই নাটক, মানুষের সকল কর্মের পথপ্রদর্শক হবে এই নাটক, তাহলে এই যে পুরো এক্সট্রিমিস্ট আন্দোলন, এই যে পুরো চরমপন্থী আন্দোলন তৈরি হয়ে উঠলো, এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে লড়াই, এই লড়াইয়ে এই সাহিত্য কি রকমের ভূমিকা পালন করতে পারে, কি ভয়ঙ্কর ভূমিকা পালন করতে পারে। এবার এই ভয়ঙ্কর শব্দটা কিন্তু আমি বলতে চাইছি গভীরতার, অর্থাৎ কি গভীর ভূমিকা সাহিত্য পালন করতে পারে কোন একটা জাতির চেতনার ক্ষেত্রে। হ্যাঁ, তার অ্যাক্টিভিটি, তার সমস্ত কাজের পথপ্রদর্শক হয়ে উঠছে একটা সাহিত্য। বলে সাহিত্যকে এবার এই উদাহরণটা যদি একটু আমরা ভাবি, তাহলে এটা খুব পরিষ্কার যে সাহিত্যকে কিন্তু ওই চট করে ব্যবহারিক জীবনের বাইরে শুধুমাত্র অবসর বিনোদনের একটা ব্যাপার এভাবে এটাকে ভাবা যাবে না। আমি একটু অন্য উদাহরণও দিতে পারি। যেমন সাহিত্য, সেরকম ভাবে ক্রিকেট আমাদের ভারতবর্ষে খুব জনপ্রিয় একটা খেলা, এবং যখনই ভারত পাকিস্তান ম্যাচ হয় তখনই হঠাৎ করে আমাদের ওটা জাতি প্রবল সেন্সিটিভ হয়ে যায়। তারা যেন তাদের সমস্ত জাতীয়তা বোধ ওই খেলাকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। দেশ ও গৌরব, আমার দেশ ভারতবর্ষ, এই ব্যাপারটা তার খুব বেশি সঞ্চারিত হয়ে যায়। তার কারণ ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস, স্বাধীনতা সময় থেকে শুরু করে ভারত পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়া, এই পুরো ব্যাপারটা তার পিছনে কাজ করে। ক্রীড়াও কিন্তু, ক্রিকেট খেলাও কিন্তু একটা বিনোদনেরই বিষয়, কিন্তু একে কেন্দ্র করে এই জাতীয়তাবোধটা আবর্তিত হচ্ছে। একটা খেলা হয়ে যাওয়ার পর আমরা তার স্মৃতি খুব দ্রুত ভুলে যাই, কিন্তু একটা সাহিত্য সে বারবার পঠিত হয়, বহুবার। আজও আমরা আনন্দমঠ পড়ছি। ফলে এই জায়গা থেকেই বোঝা যাবে একটা জাতীয়তাবাদী সাহিত্য বা এই আনন্দমঠের মতো একটা সাহিত্য কি ভূমিকা পালন করতে পারে একটা জাতির
ক্ষেত্রে। আচ্ছা, আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতটাও তো অ্যাকচুয়ালি একটা কবিতা। আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ অধিবেশনের পর কেন এই জাতীয় সঙ্গীত গাই? এই কারণে গাই, আমার দেশ বা আমার জাতিকে আমি প্রতিদিন উপলব্ধি করতে চাই যে আমরা জাতিগতভাবে এক আছি। এই ঐক্যতার বোধ যাতে আমার মধ্যে সবসময় থাকে, সমস্ত নাগরিকের মধ্যে যাতে সবসময় এটা সঞ্চারিত হয়ে থাকে, এই জন্য এই জাতীয় সঙ্গীত আমরা গাই। তার মানে এই জাতীয় সঙ্গীতের যে ভাষা, এর তো একটা সাহিত্য। এটা যদি এমন হতো, এই জাতীয় সঙ্গীতটা হতো না, তবে তো এটা একটা সাধারণ কবিতাই থাকতো। সুতরাং সাহিত্যের যে প্রভাব, সেটা আমাদের ব্যবহারিক জীবনকে খুবই মানে কি বলবো, খুব গভীরভাবে প্রভাবিত করতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা এই যে আমরা যদি বাইরে থেকে ব্যাপারটাকে ভাবি, তাহলে আমাদের মনে হয় যে এই সাহিত্যের সেই অর্থে কোনো প্রভাব নেই। কারণ যখন ফ্যান ঘোরে তখন আমরা বুঝি যে এটা একটা বিজ্ঞানের একটা বিপুল অবদান রয়েছে। যখন একটা মানে সোজা কথায় আমরা যখন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা ভোগ করছি, আমরা যখন শস্য ফলছে মাঠে, তখন আমি জানি যে হ্যাঁ, এটা আমার খাওয়ার কাজে লাগবে, এটার একটা বিরাট গুরুত্ব আছে, এটা খুব সহজে বোঝা যায়। কিন্তু সাহিত্যের প্রভাবটা খুব সহজে বোঝা যায় না। যেমন আমরা আমাদের শরীরের রক্ত চলাচলকে অনুভব করতে পারি, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তেমনি সাহিত্যের প্রভাব আমাদের সমাজ জীবনে, মানব জীবনে তার গুরুত্বটা কতদূর পর্যন্ত থাকতে পারে, সেটা তখনই সম্ভব যদি এমন একটা কমিউনিটি, এমন একটা দেশ, এমন একটা রাষ্ট্র বা এমন একটা জাতি বা একটা কোনো বিচ্ছিন্ন অঞ্চলে এই প্র্যাকটিসটা আমরা করি যে সাহিত্য নেই, কেউ কোনো গল্প শোনে না, এরকম একটা মানব কি বলবো, মানুষের একটা যৌথ একটা গোষ্ঠী যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের সঙ্গে আমাদের তফাৎটা কোথায়। কিন্তু সেটা সম্ভব নয়, আগেই বলেছি। হ্যাঁ, জলের মধ্যে যে মাছ থাকে, সে জলের কার্যকারিতা অনুভব করে, এটাই খুব স্বাভাবিক। জলটা তার কাছে খুব নর্মাল, স্বাভাবিক। তেমনি সাহিত্য আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক। কিন্তু এর ভূমিকা শুধু ব্যবহারিক জীবন আর এরকম ভাবে অবসর বিনোদনের মাধ্যম, ঠিক এইভাবে সাহিত্যকে কিন্তু আলাদা করে দেখা যাবে। এখন এইটা যেমন আমি বলছি যে সাহিত্যের একটা, আমি আমার যে কথা, সেই কথার মধ্যে বারবার এই কথাটাই উঠে আসছে যে সাহিত্য খুব কাজের, খুবই ভালো, সাহিত্য আছে বলেই আমরা আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সাহিত্য সবসময় ভালোই হবে তার কিন্তু কোনো মানে নেই। সাহিত্যের প্রভাব খারাপও হতে পারে। এখন যে কোনো জিনিসেরই প্রভাব যখন আছে, ভালো প্রভাব তার থাকবে, তার খারাপ প্রভাব থাকবে, এ নিয়ে নিঃসংশয় হতে পারি আমরা। কেননা কোন একটা জিনিসকে আমি যদি ভালো উদ্দেশ্যে যেমন প্রয়োগ করতে পারি, তুমি এটাকে খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে পারি। এই ব্যাপারটা নিয়ে সাহিত্য সমালোচকদের মধ্যে, সাহিত্যিকদের মধ্যে প্রভূত তর্ক বিতর্ক হয়েছে। কেউ কেউ মনে করেছেন যে সাহিত্য এরকম হওয়া উচিত, কোট আনকোট। কেউ কেউ মনে করেছেন কোট আনকোট সাহিত্য এরকম হওয়া উচিত নয়। একই জিনিস, একই বিষয়, তাকে নিয়ে একদল মনে করছেন না এরকম হওয়া উচিত নয়, এরকম হওয়া উচিত। এটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। কেউ কেউ মনে করেছেন যে সাহিত্য বাস্তব জীবনের সমস্যাকে তুলে ধরবে না, কারণ এই বাস্তব জীবনের সমস্যার মধ্যেই তো আমরা আছি। হ্যাঁ, কেউ কেউ মনে করেছেন না, সাহিত্য বাস্তব জীবনের সমস্যাকেই তুলে ধরবে, কারণ আমার বাস্তব জীবনের যে সমস্যাটা, এটা যদি সাহিত্যের মধ্যে ফুটে না ওঠে, তাহলে সাহিত্যকে মনে হবে যে আমাদের মানব জীবন থেকে সে অনেক দূরে আছে। ফলে আমার জীবনের ক্ষেত্রে সাহিত্যের প্রভাব কি সেটা বোঝানোর জন্য বাস্তব জীবনের সমস্যাকে তুলে ধরতে হবে। এবং সাহিত্য নিয়ে এ ধরনের তর্ক তো রয়েছে, কিন্তু ভালো খারাপ প্রভাব তো রয়েছে, সেটা নিয়ে আমি কথা বলবো না। কেননা দেখো, একটা জিনিস আমি বলি যে অনেক ক্ষেত্রে সন্ত্রাসবাদী যারা, এখনো অনেক সন্ত্রাসবাদী রয়েছে, মূলত ধর্ম কেন্দ্রিক সন্ত্রাসবাদ হতে পারে, সন্ত্রাসবাদ অনেক রকমের হতে পারে। তো এই সন্ত্রাসবাদীরাও কিন্তু যে ধরনের সাহিত্য পড়ে, সেই সাহিত্যের মধ্যে তার গা গরম করার চেষ্টা করা হয়। হ্যাঁ,
এবার সাহিত্য রচনা করে এমন করা যেতে পারে যে তাকে এমন ভাবে বোঝানো হলো, এমন তিনটে হয়তো মানে গল্প পড়ানো হলো, সে হয়তো বললো আজই আমি সব মানে খুন করে দেবো লোকজনকে, সে বন্দুক নিয়ে বেরিয়ে পড়লো, লোকজনকে মেরে নিয়ে মরে, মানে তাকে এত দূর উত্তেজিত করা যেতে পারে। হ্যাঁ, এখন দেখো এথিক্যাল বা নৈতিক অনৈতিকের বিচার এটা শুধু সাহিত্যের মধ্যে আছে এমন তো নয়, এটা আমাদের ফিলসফির মধ্যে, আমাদের দর্শন চর্চার মধ্যে, সমস্ত কিছুর মধ্যেই রয়েছে। নিৎসে বলে একজন খুব বড় ফিলোসফার ছিলেন জার্মানিতে, তো নিৎসেকে নিয়ে এরকম একটা বিতর্ক হয়েছিল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কথাটা বলা হয় যে নিৎসের যে দর্শন, এই দর্শনের দ্বারাই কিন্তু হিটলার তার ওই হিটলারীয় কাজ করেছিলেন, ওই দর্শনই তার কিন্তু ওই কাজকর্মের ক্ষেত্রে একটা শক্তপোক্ত দার্শনিক ভিত্তি হিসেবে কাজ করেছিল। হয়তো নিৎসের দর্শন যদি ওই দর্শন নিৎসে যদি না লিখতেন তাহলে হয়তো আমরা হিটলারকেই পেতাম। হ্যাঁ, এমন একটা মত রয়েছে, আমি বলতে চাইছি পেতাম না এই জটিল জায়গায় যাচ্ছি না, কিন্তু একটা মত রয়েছে যে নিৎসে লিখেছিলেন বলে সেরকম আছে নিঃস্বের দর্শন। হ্যাঁ, দর্শনের জায়গা একটা, তো দর্শন যেমন এটা দর্শনের ক্ষেত্রে যেমন হতে পারে, সাহিত্যের ক্ষেত্রেও একইভাবে এটা প্রযোজ্য। এটা হতেই পারে যে আমরা মানে কোন একটা সাহিত্য না থাকলে আমাদের মানব সভ্যতার ইতিহাসটা অন্যরকম হতো। আনন্দমঠের কথাই ভেবে দেখো, আনন্দমঠ যদি লেখা না হতো তাহলে আমাদের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেটা হয়তো অন্যরকম হতো। সুভাষচন্দ্র বসু যখন জেলে ছিলেন তখন তিনি অনেক কিছু পড়তেন, তার মধ্যে কিছু কিছু নজরুল ইসলামের কবিতাও তিনি পড়তেন। তো তিনি একটা চিঠিতে বলেছিলেন, এটা তিনি একটা অভিভাষণে বলেছিলেন, নজরুল সংক্রান্ত, নজরুলকে একটা সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, তিনি সেই অভিভাষণে বলেছিলেন যে কারার ওই লৌহ কপাট, এই গানটা ওখানে বন্দিরা, তখন তার রেকর্ডিং ছিল না, তখন তো বন্দিরা গাইতো, তারাও গাইতেন, এবং গাইতেন বলেই কারা যন্ত্রণা তাদের কাছে সুসহ মনে হয়েছিল। মানে কারা মানে অনেক সময় অত্যাচার করতো ব্রিটিশরা, প্রচন্ড ব্রিটিশ যে কারা পুলিশ তারা অত্যাচার করতো, কিন্তু সেই অত্যাচার তাদের গায়ে লাগেনি, কেন এই গানটা ছিল তাদের সঙ্গে। একথা পরবর্তীকালে রবীন্দ্রনাথের কিছু কিছু গান সম্পর্ক অনেক বিপ্লবী বলেছে। এবার এখানে একটা জিনিস আমি একটু জটিল লাগতে পারে, কিন্তু সেই কথাটাই আমি আসবো, সেটা হচ্ছে যে এমন কি হতে পারে যে কোনো একটা সাহিত্য যে উদ্দেশ্যে লেখা হয়েছে, মানে লেখক যে অভিপ্রায় লিখেছেন, যে উদ্দেশ্যে লিখেছেন, পাঠক সেটাকে অন্যভাবে বুঝলো, ইভেন একটা জাতি পুরোপুরি সেটাকে অন্যভাবে বুঝলো। এটা হতেই পারে। মানে আনন্দমঠ উপন্যাসে খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখো, সেখানে সন্ন্যাসী বা সন্তান দল তাদের যে কি বলবো, তাদের যে বৈপ্লবিক কার্যক্রম ছিল সেটাকে সফলভাবে তারা চালনা করতে পারেনি বলেই তো গুরু সত্যানন্দ এসে তাদেরকে বললেন যে ঢের হয়েছে, এখন ব্রিটিশ এসছে, তোমরা এবার এসব ছাড়ো। হ্যাঁ, তাদের এই যে সন্তান দলের যে গোষ্ঠীর মধ্যে নানান ধরনের সমস্যা, এবং তার মধ্যে কিছু কিছু হচ্ছে মানে সেটা হচ্ছে কি বলবো, সেটা মানে তারা তো অ্যাকচুয়ালি সন্ন্যাসী, কিন্তু সন্ন্যাসী হয়েও কল্যাণীর প্রতি যে এক সন্তান দলের একজন তিনি একটা পরকীয়ার সম্পর্ক তার মধ্যে মনে মনে তিনি যেতে চান ইত্যাদি, এই ধরনের যে একটা সমস্যা তৈরি হয়, এই সমস্যা সব জেনে গুরু সত্যানন্দ বললেন যে তোমরা এসব ছাড়ো, ঢের হয়েছে, তোমরা এবার ব্রিটিশদের হাতে রাজ্য সমর্পণ হয়ে গেছে, এখন আর মুসলমান বলে কিছু নেই, মুসলমান শাসকের অত্যাচারও আর নেই, এখন ছেড়ে দাও। এখন এবং কালে কালে এই ব্রিটিশ শাসনও শেষ হবে, তখন প্রয়োজন হলে দেখা যাবে। আনন্দমঠের এই ছিল মূল বক্তব্য, কিন্তু আনন্দমঠটাকে অ্যালিগরিক্যালি মুসলমানকে ব্রিটিশ দিয়ে রিপ্লেস করে, অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে সন্তানদের ছিল বিদ্রোহ। কিন্তু পরবর্তীকালে যখন বিভিন্ন গুপ্ত সংঘ গড়ে উঠলো, যারা স্বাধীনতার জন্য লড়াই শুরু করলেন, এক্সট্রিমিস্ট বা চরমপন্থী ভাবে, হ্যাঁ, হাতে বন্দুক তুলে নিলেন, তারা কিন্তু ব্যাপারটাকে দেখলেন, তারা সম্পূর্ণ অন্যভাবে ব্যাপারটাকে দেখলেন। তারা মুসলমানদের বিরুদ্ধে সন্তানদের বিদ্রোহটাকে তারা নিজেদের জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে তাদের বিদ্রোহ, এইভাবেই তারা এটাকে পড়লেন। সুতরাং সাহিত্য একজন লেখক যে অভিপ্রায় লিখে থাকেন, ঠিক সেই অভিপ্রায় সব সময় সেটা কার্যকরী হবে এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। এটা কিন্তু একটা জটিল
জায়গা। এটাও খেয়াল রাখতে হবে যে সাহিত্যের অবদান মানুষের জীবনে বিচিত্র ভাবে ঘটতে পারে। হ্যাঁ, তার সবটাই যে লেখকের অভিপ্রেত হয় তা নয়। কিন্তু এটা প্রসঙ্গ আমাদের নয়। আমাদের প্রসঙ্গ হচ্ছে যে সাহিত্যের প্রভাবটা কিভাবে কাজ করতে পারে। এটা আমি বলতে চাইছি যে আনন্দমঠ উপন্যাসটা যদি লেখা না হতো, তাহলে সত্যি ভারতবর্ষের এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অন্যরকম হতে পারত। বিশেষ করে যারা সন্ত্রাসবাদী গোষ্ঠী, তাদের যে উত্থান এবং তাদের যে কাজকর্ম, তার ইতিহাসটাই হয়তো পাল্টে যেতে পারে। তাহলে ব্যবহারিক জীবনে সাহিত্যের একটা গুরুত্ব এইভাবে আমরা দেখতে পারি। এখন দ্বিতীয় একটা প্রসঙ্গে আসি, ব্যবহারিক জীবনের বাইরে সাহিত্য তো আমাদের মনকেও অনেকভাবে আনন্দ দেয়, যেটা নাট্যশাস্ত্রে এক জায়গায় নাটকের উদ্দেশ্য বলতে গিয়ে বলা হয়েছিল যে যারা অধর্মে প্রবৃত্ত তাদেরকে ধর্ম, যারা কামাসক্ত তাদেরকে কাম, যারা উদ্ধত তাদের শাসন, যারা বিনীত তাদের আত্মসংযম, নিস্তেজ ব্যক্তিকে সাহস, বীর ও মানী লোককে উৎসাহ, মূর্খদেরকে জ্ঞান এবং পণ্ডিতগণকে প্রজ্ঞা সম্বন্ধে উপদেশ দেবে এই নাটক। তারপরেই বলা হচ্ছে যে যারা সম্পন্ন ব্যক্তি তাদেরকে বিলাস, যারা দুঃখী তাদেরকে স্থৈর্য, যারা অর্থোপজীবী তাদেরকে অর্থ, এবং যারা উদ্বিগ্ন চিত্ত তাদেরকে ধৈর্য সম্বন্ধে উপদেশ দেবে নাটক। অর্থাৎ যারা সুখ দুঃখাভিহত, যারা এই আধুনিক বাস্তব জীবনে যারা কোনো না কোনো ভাবে দুঃখী, হ্যাঁ, তাদেরকে অনেক সময় সাহিত্যের মধ্য দিয়ে তারা অনেক সময় আনন্দ খুঁজে পান। সুতরাং সাহিত্যের এটা আমি তখন থেকে বলছি যে সাহিত্যের একটা ব্যবহারিক দিক এবং বিনোদনের দিকে, দুটো দিক থেকে আলাদা করছিলাম বটে, কিন্তু বিনোদনের দিকটা নেই এমনটা নয়, সেটা রয়েছে। বিশেষ করে আমাদের মনকে, আমাদের যেটা আমাদের হৃদয়কে অনেক সময় সাহিত্য তার যে ভাষাগত যে মানে কি বলবো, মানে তার যে ঐশ্বর্য, সেটা দিয়ে অনেক সময় সে প্লাবিত করে। আমরা আমাদের অনুভূতির জগতে সাহিত্যের যে অবদান, এটা একটা বিস্তৃত আলোচনার বিষয় হতে পারে। আমি একটা ফেসবুকে না, একটা ইউটিউবে একটা গান রবীন্দ্রনাথের শুনতে গিয়ে হঠাৎ করে দেখছি এক ভদ্রলোক কমেন্টের জায়গায় লিখেছে যে ভাগ্যিস আমি রবীন্দ্রনাথের পরে জন্মেছিলাম, না হলে তো রবীন্দ্রনাথের গান আমি শুনতে পেতাম। অর্থাৎ তিনি কোনো একটা জায়গায় বলছেন যে আমি ভাগ্যিস রবীন্দ্রনাথের পরে আমি যদি রবীন্দ্রনাথ আগে জন্মাতাম তাহলে রবীন্দ্রনাথের এই সাহিত্যের স্বাদ আমি পেতাম। এটা তার সম্পূর্ণ অনুভূতি জগৎ থেকে আসা একটা কথা, এবং এই কথাটা তিনি তার হৃদয় থেকে তিনি বলছেন। সুতরাং অনুভূতির জায়গায় সাহিত্যের মানুষের অনুভূতি লোক, সেই অনুভূতি লোককে নানা রঙে বিচিত্র ভাবে তাকে বর্ণিল করে থাকে। এটা কিন্তু সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটা শুধু মানে এখানে রসশাস্ত্রের আলোচনায় চলে যেতে হয় সাহিত্য কি করতে পারে, সাহিত্যের কত রকমের, সাহিত্য থেকে আমরা কি পেতে পারি। সাহিত্য যেমন আমাদের শুধু দুঃখে যারা কাতর তাদেরকেই যে আনন্দ দেয় এমন নয়, যে আনন্দিত তাকেও আনন্দ দেয় সাহিত্য। সুতরাং এই সবকিছু মিলিয়ে কিন্তু সাহিত্যের মানুষের অনুভূতির ক্ষেত্রে সাহিত্যের একটা বিপুল ভূমিকা তো রয়েছে। আমি আর ব্যাপারটাকে বাড়াচ্ছি না, আমি শুধু মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা এখানে বলবো। সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কেন লিখি বলে একটা প্রবন্ধে বলেছিলেন, লেখা ছাড়া অন্য কোনো উপায়েই যেসব কথা জানানো যায় না, সেই কথাগুলি জানাবার জন্যই আমি লিখি। অন্য লেখকেরা যাই বলুন, আমার এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে তারা কেন লেখেন সে প্রশ্নের জবাবও নেই। অর্থাৎ আমার যে কথাগুলো ব্যক্তি, আমি এবার লেখকের জায়গায় আসছি, সাহিত্যের আমাদের উপর প্রভাব কি সেটা হলো একজন ব্যক্তি লেখক কেন লেখেন, এ নিয়ে বহু কেন লিখি সংক্রান্ত এরকম একটা সংকলনই পাওয়া যায়, যেখানে বিভিন্ন লেখক বিভিন্ন সময় জানান যে তারা কেন লেখেন, লেখার উদ্দেশ্যটা। মানিক বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলছেন যে কথা আমি কোনোভাবে জানাতে পারবো না, কোনোভাবে বলতে পারবো না, সেই কথাগুলি জানাবার জন্য আমি লিখি। অর্থাৎ সামাজিক ভাবে বা একজন ব্যক্তি মানুষ যে কথা বাস্তব জীবনে বলতে পারেন না, সে কথা তিনি সাহিত্যের মধ্যে দিয়ে বলেন।
সমরেশ বসুর একটা বিখ্যাত উপন্যাস আছে, তার নাম বিবহ। প্রজাপতি উপন্যাস নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, তার বিবর উপন্যাস নিয়ে সেই বিতর্কটা সেভাবে হয়নি। তো বিবর উপন্যাসের শুরুতে একটা কথা আছে, তাতে উৎসর্গ পৃষ্ঠায় তিনি লিখছেন, আহা আমরা যদি সবাই সত্যি কথা বলতে পারতাম। এখন আমরা সবাই সত্যি কথা সবসময় বলতে পারি না, বাস্তবে বলতে পারি না। আমার কামনা বাসনা, আমার চাওয়া পাওয়া, সেগুলো সবকিছুই কিন্তু নীতির বিচারে সবসময় গ্রাহ্য হয় না, কিন্তু আমি আমার সাহিত্যের মধ্য দিয়ে সেই কথাগুলো বলতে পারি। এটা এক ধরনের আমার ভেতর থেকে অনেকটা মানে বমি করার সময় উদ্গীরণ করি না আমরা, উদ্গীরণ করলে আমার এই ঠিক হয়। আমার শরীরে যদি খুব অম্বল করে তখন আমি চেষ্টা করি বমি করে সেই অতিরিক্ত সেই মানে অ্যাসিড যেটা অম্ল ব্যাপারটা সেটাকে আমি বার করে দেওয়ার চেষ্টা করি। সাহিত্য অনেক সময় আমার মনের মধ্যে জমা থাকা অনেক কিছু তার একটা উদ্গীরণ ঘটে। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে একজন লেখকের উদ্গীরণ তো হলো, লেখক যা বলতে পারেন না তা বললেন, আর পাঠকের কি করে হবে? পাঠকের কি এই উদ্গীরণটা হবে? তার কি মনের মধ্যে জমা থাকা অনেক কিছু ব্যবসা বাতাস সেগুলো কি তার বেরোবে কি করে? লেখকের তো বেরোলো। মুশকিলটা হচ্ছে যে এটা লেখক যেভাবে বলছেন ঠিক সেভাবেই কিন্তু পাঠকেরও এই উদ্গীরণটা হয়। কিভাবে হয়? পাঠক লেখকের সঙ্গে সাযুজ্য লাভ করেন যখন তার ওই লেখাটা পড়ে। সেই কারণে একটা লেখা কারো খুব ভালো লাগে, কারো আবার একদম ভালো লাগে না। অর্থাৎ আমার অনুভূতির কাছাকাছি, আমার যে মনের অবস্থা তার কাছাকাছি যতক্ষণ না পর্যন্ত লেখাটা পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা যে আমার খুব মানে আমার উদ্গীরণের ক্ষেত্রে সহায়ক হচ্ছে না। এটাকে অ্যারিস্টটল বলেছিলেন এক জায়গায় যে এইটা হচ্ছে এক ধরনের, এই উদ্গীরণের তত্ত্বই তিনি দিয়েছিলেন যে একটা ট্র্যাজেডি কেন একজন পাঠক বা একজন শ্রোতা, একজন নাট্য দর্শক সে কেন একটা ট্র্যাজেডি দেখতে যায়, পাঠক কেন পড়তে চায়, তার একটা কারণ তিনি বলেছিলেন যে আমাদের মনের মধ্যে জমা থাকা এই যে সমস্ত শোক দুঃখ, আমার যে ছোট ছোট দুঃখগুলো, সেই ছোট ছোট দুঃখগুলো ওই বিরাট দুঃখের সামনে এসে গলে যায়। হ্যাঁ, বিরাট দুঃখের সামনে এসে বিরাট দুঃখের আগুনে আমার ওই শোক দুঃখগুলো গলে যায়। তখন আমার মনে হয় যে আচ্ছা এই লোকটার এত দুঃখ আর আমি আমার এই ছোট ছোট দুঃখ নিয়ে মাথা ঘামাচ্ছি, যা এটা কিছুই না। এই ধরনের একটা অনুভূতি তার মধ্যে হয়। এটা তিনি বলেছিলেন পিটি অ্যান্ড ফিয়ার, করুণা এবং ভয়, ভয়েরও মুখোমুখি হচ্ছে। এটা একটা জটিল মানসিক প্রক্রিয়া, এভাবেই অ্যারিস্টটল ব্যাপারটাকে দেখছেন। কিন্তু মুদ্রা কথাটা হচ্ছে যে শেষ পর্যন্ত যে ওটা শুনছে বা যে ওটা দেখছে তার মনের ওই অনুভূতিতে সেটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। অনেক সময় রবীন্দ্রনাথের কোনো একটা গান শুনলে কেউ কাঁদে। এই কান্না সম্বন্ধে আমি একটা ছোট্ট একটা কথাতে এটা বোঝানো যায় কেন সে কাঁদে। শীর্ষেন্দুর একটা উপন্যাস আছে, হ্যাঁ, তো সেই উপন্যাস ছোট্ট উদ্ভুতুরে সিরিজের উপন্যাস, সম্ভবত বিপিন বাবুর বিপদ তার নাম। তাদের বিপিন বাবু সম্বন্ধে প্রথম লাইনটাই হচ্ছে এটা। শীর্ষেন্দু একজন অসামান্য দার্শনিক উপন্যাস। তিনি ওখানে লিখছেন যে নিজের দুঃখের কথা ভাবলে বিপিন বাবুর ভারী আনন্দ হয়। কিন্তু মহা মুশকিল, দুঃখের কথা ভাবলে আনন্দ হয়। কেন আনন্দ হয়? তার দুঃখের কথা ভাবলে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, এবং জল গড়িয়ে পড়া মাত্র তার মনটা হালকা হয়ে যায়। এবারে যে লোকটা কতক্ষণ ধরে একটা দুঃখের নাটক দেখছে, হ্যাঁ, তখন সেই দুঃখের নাটকের সঙ্গে নিজের যে দুঃখের অবস্থা, সেই অবস্থার সে মেলাচ্ছে যে আমার এই দুঃখের অবস্থা এবং ওই নাটকের মধ্যে যে দুঃখ, এই বিরাট দুঃখের কাছে আমার দুঃখ, হ্যাঁ, তখন তার ওই এক ধরনের কি বলবো উদ্গীরণ হচ্ছে। তার ওই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে পারে বা অন্য কিছু হতে পারে, এর মধ্যে দিয়ে তার মন হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে বেঁচে থাকার, সে এই দুঃখের মধ্যে ছোট ছোট দুঃখগুলো নিয়েই বেঁচে থাকার সে একটা উৎসাহ সে কোথাও এর মধ্যে খুঁজে পাচ্ছে। সুতরাং যে কথা আমরা বলতে পারি না, অনেক কথা থাকে। তো একটা বড় লোকের, যে হয়তো মধ্যবয়সী, ধরো 40-45 বছর বয়স, তার মনের মধ্যে অনেক দুঃখ থাকে, কিন্তু সামাজিক ভাবে সে ভেবে করে কাঁদতে তো পারে না। মানে একটা বাচ্চা যেভাবে কাঁদতে পারে, একটা বড় লোক তো সেভাবে কাঁদতে পারে না। কেন কাঁদতে পারে না এটা বলা খুব মুশকিল। আমার মতো কাঁদলে কোনো ক্ষতি নেই, কিন্তু মুশকিল হচ্ছে সে তো ভেবে করে কাঁদলে লোকজন তো একটু মানে নার্ভাস হয়ে যায়।
হ্যাঁ, ধরো তোমাদের ক্লাসে কোনো একজন অধ্যাপক গেলেন, তার মনে খুব দুঃখ, তিনি ভেবে করে খানিকটা কেঁদে পড়লেন, তোমার নার্ভাস হয়ে যাবে। কিন্তু একটা বাচ্চা গিয়ে যদি কাঁদে তোমার মনে হবে। সুতরাং সোশ্যাল নর্মস আছে, কিছু কিছু সামাজিক অদ্ভুত কিছু আমাদের ব্যাপার রয়েছে। তো তিনি কিন্তু যখন একটা সাহিত্য পড়ছেন, তখন সাহিত্য পড়ে তার একটা এ ধরনের উদ্গীরণ হচ্ছে, মনের ভার কমে আসছে, মনের দিক থেকে তিনি ভারমুক্ত হচ্ছে। সুতরাং এই যে লেখা, হ্যাঁ, এখানেই মানিক বন্দ্যোপাধ্যায় কেন লিখিত আরেকটা কথা বলছেন, সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা তিনি বলছেন, জীবনকে আমি যেভাবে ও যতভাবে উপলব্ধি করেছি, অন্যকে তার ক্ষুদ্র ভগ্নাংশ ভাগ দেওয়ার তাগিদে আমি লিখেছি। আর মনে হয়েছিল যে তিনি যা জেনেছেন, আমি যা জেনেছি এ জগতে কেউ তা জানে না। হ্যাঁ, কিন্তু সকলের সঙ্গে আমার জানার একটা শব্দার্থক ব্যাপক সমভিত্তি আছে। অর্থাৎ আমার এই অনুভূতিটা আমার জন্য এক্সক্লুসিভ, আমি জেনেছি, এটা আর কারো জানা সম্ভব না। কিন্তু আমার এই অনুভূতির সমতলে একটা মানুষ দাঁড়াতেই পারে। হ্যাঁ, একই জায়গায় দাঁড়াতে পারবেন না, আমার জায়গাতেই দাঁড়াতে পারবেন না, কিন্তু তার সমতলে কোথাও তিনি দাঁড়াতে পারেন। ফলে যিনি লেখেন এবং যিনি সেই লেখা উপভোগ করেন, পাঠক, দুজনই আসলে একটা সমতলে দাঁড়িয়ে থাকে। কেমন, যেটা রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুই জনে, একজন গাবে খুলিয়া গলা, আরেকজন গাবে মনে। তো এই যে মানে একজন গাবে খুলিয়া গলা, আরেকজন গাবে মনে, লেখক লেখে, তার লেখাটাই কাজ, এবং পাঠক তিনি পড়েন, পড়াটাই তার কাজ। কিন্তু এদের দুজনের অনুভূতি লোক কোথাও গিয়ে একটা জায়গায় একটা সমতলে তারা দাঁড়িয়ে থাকে। ফলে এই অনুভূতি, আমার সাহিত্য আমার অনুভূতিকে, আমার অনুভূতির দুঃখ কষ্ট, এই যে আমার অনুভূতি লোক, এই অনুভূতি লোককে আমার দুঃখ কষ্ট আনন্দ বেদনা সমস্ত কিছুকে এসে একটা ওই সমভিত্তি দেয়, এবং লেখকের সঙ্গে পাঠকের একটা সমতলে তারা এসে দাঁড়ান, এবং এর মধ্য দিয়ে আমি আমার অনুভূতিকে উপলব্ধি করি, আমার দুঃখ টুক্ষকে আমি কি বলবো, তার একটা বিগলন হয়। হ্যাঁ, অর্থাৎ অনুভূতির জগতে সাহিত্যের একটা ব্যাপক গুরুত্ব আছে, সেটা তো রয়েছে। এখন আমার আর খুব একটা মানে কি বলা যেতে পারে আমার মাথায় আসছে না। বলা তো অনেক কিছুই যেতে পারে, কিন্তু আমি শুধু আপাতত একটা মানে একটা জায়গা দিয়ে এটা শেষ করবো, যে সেটা হচ্ছে যে সাহিত্য বা শিল্প যাই হোক না কেন, এই সম্পর্কে আমি একজন বিজ্ঞানীর কথাই বলবো। হ্যাঁ, এই বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তিনি বলেছিলেন যে মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার কি? অনেকে তো মনে করে আগুন, কেউ বলে চাকা। আইনস্টাইন নাকি বলেছিলেন, হ্যাঁ, যে মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে তার ভাষা। শুধু ভাষা নয়, এই ভাষার ঐশ্বর্যই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আবিষ্কার। একটা জিনিস ভেবে দেখতে পারো, যে আমাদের যদি ভাষা না থাকতো, আমরা যদি পরস্পরের কথা তাকে বোঝাতে না পারতাম, আমার যে দুঃখ হয়েছে সেটা যদি আমি প্রকাশ করতে না পারতাম, অন্য লোকের যে দুঃখ হয়েছে সেটা যদি সে প্রকাশ করতে না পারত, হ্যাঁ, তাহলে কি হতে পারত? তাহলে আমরা আমাদের এই অনুভূতিকে প্রকাশ করতে না পারার জন্য আমাদের মনের যে অনুভূতির জগৎ, বিপুল অনুভূতির জগৎ, মানব অনুভূতির জগৎ, এই অনুভূতির জগৎ তো শুধু পরস্পরের কাছে অধরা থেকে যেত, শুধু তাই নয়, আমরা বোঝাতেই পারতাম, আমরা কোনো কিছু আবিষ্কার করতে পারতাম। মানব সভ্যতার যে অগ্রগতি, সে অগ্রগতি বন্ধ হয়ে যেত। এমন এটা যদি খুব গভীর ভাবে ভেবে দেখো, তাহলে দেখবে আদিম মানুষ যে ছিল না, খাচ্ছিল লতা পাতা, এই জায়গাতেই সে থেকে যেত। সে কিন্তু তার থেকে এক দানা এগোতে পারতো না। কেন? সে প্রকাশ করতে পারে না। রবীন্দ্রনাথ বলেছিলেন প্রকাশ্যই সাহিত্য, প্রকাশ্যই কবিত্ব। তুমি প্রকাশ করতে পারো, এটাই হচ্ছে সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সুতরাং সাহিত্য আসলে আমাদের প্রকাশটাই সাহিত্য। আমরা যা প্রকাশ করি ব্যাপ্ত অর্থে দেখলে সবই সাহিত্য,
এই বৃহৎ এই ঐশ্বর্যময় ভাষার জগতই সাহিত্য। ফলে এই ভাষার জগৎ আছে বলেই, এই সাহিত্যের জগৎ আছে বলেই, আমাদের এই প্রকাশের জগৎ আছে বলেই আমরা আজ এরকম জায়গায় দাঁড়িয়ে আছি। মানব সভ্যতা এত উন্নত হয়েছে শুধু এই কারণে। আমি সাহিত্যের শিক্ষক, সাহিত্যের দিকে জোরটা নিয়ে বলবো, এটা স্বাভাবিক কথা, কিন্তু খুব গভীর ভাবে এটা যদি আমরা ভেবে দেখি, সত্যি আইনস্টাইনের কথাটা কি অপূর্ব তার ফিলসফি, যে সত্যি মানুষ ভাষা আবিষ্কার করতে পেরেছে বলেই এটা বলতে পারছে। এবং ব্যক্ত অর্থ দেখলে সবকিছুই সাহিত্য, তাই না? আমাদের এই বিরাট ভাষার জগতেই তো সাহিত্য। অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এই মানে ছড়িয়ে যাওয়া এই বক্তব্য, আমি তো খুব একটা তৈরি হতে পারিনি, ফলে একটু ছড়িয়ে গেল আমার, হয়তো নানা বক্তব্যের মাঝে আমি ছড়িয়ে গেলাম, হয়তো কিছু কিছু বলার কথা ছিল সেগুলো ভুলে গেলাম। সব মিলিয়ে আমি চেষ্টা করলাম আমার মতো করে এই বিষয়টাকে বোঝানোর, বলার। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাদেরকে সকলকে। অনেক শিক্ষক এখানে উপস্থিত আছেন আমাদের কলেজে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সঞ্জু স্যারকে আমি এই অধিবেশনের দায়িত্ব পুনরায় ছেড়ে দিচ্ছি, সমর্পণ করছি। ওভার টু। অনেক ধন্যবাদ তন্ময় স্যার। তন্ময় স্যার অনেক কিছুই বলেছেন এবং খুব সংক্ষেপে আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, এবং তার কথাতে প্রত্যেকটা ক্ষেত্রেই যে সাহিত্য আমাদের কতটা জীবনের সাথে যুক্ত। সাহিত্য শুধুমাত্র দুঃখেই সুখ দেয় তাই নয়, সুখেও সুখ দেয়। এবং এই জন্যই হয়তো এই করোনা অতিমারিতে এই 2 বছর 2.5 বছর যাবত আমরা যে চলছি, তাতে হয়তো অনেকেই এই সাহিত্যকে আঁকড়ে ধরেই হয়তো অনেকেই জীবন অতিবাহিত করছে। তো সাহিত্য না থাকলে হয়তো আমাদের জীবনে অনেক কিছুই অপূর্ণ থেকে যেত, এটা বলতে পারি। তো তার জন্য আবার একবার তন্ময় স্যারকে ধন্যবাদ। এবার আমরা আবার ফিরে আসবো, সেই হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারো। কারো কোনো প্রশ্ন রয়েছে কি? কারো হয়তো কোনো প্রশ্ন নেই। তো এখানে উপস্থিত আমি কলেজের অধ্যক্ষ মহাশয় শ্রী মধুসূদন গড়াই স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা যেহেতু শেষ লগ্নে চলে এসেছি, তো শেষের দিকে যাওয়ার জন্য পারমিশন চাইবো। যদি স্যার, আমরা কি শেষের দিকে যাব? হ্যাঁ হ্যাঁ, শেষের দিকেই যাবে। আর তো কোনো কিছু আজকে প্রোগ্রামে আর কিছু শিডিউল নেই তো? নেই নেই নেই। ওকে, তাহলে থ্যাঙ্কস গিভিং করে শেষ করে দাও। আমরা আজকে যে প্রোগ্রাম সেটা শুরু করেছিলাম সচেতনতা থেকে, সচেতনতা দিয়ে। সেটা শুধুমাত্র এই করোনা বিধির কারণে যে সচেতনতা তা নয়, কিন্তু আমরা সচেতনতা দিয়ে শুরু করলেও পরবর্তীকালে যে পরবর্তী সময়ে যে বক্তব্য প্রকাশ করেছে তন্ময় স্যার, তাতেও পেয়েছি যে সচেতনতা, আমাদের সচেতন কতটা হতে হবে। সচেতন না হলে আমরা কিন্তু অন্যের কথা শুনে, যদি সচেতন না থাকি, তো আমরা অন্যের কথা শুনে যে কোনো কাজ করলে সেটা কিন্তু আমাদেরকে বিপদের দিকেই নিয়ে যেতে পারে, ঠিক আছে? তো সবাইকে আরো একবার বলবো যে এই যে বিধি মানে করোনা মহামারী অতিমারি এসছে, তা একমাত্র আমরা রোধ করতে পারি এই সচেতনতার দ্বারা। আমরা যদি সচেতন থাকি তাহলেই এই মহামারী বা অতিমারি অতি সহজেই আমরা দূর করতে পারবো। এই বলে, এবং এখানে উপস্থিত অধ্যক্ষ মহাশয় এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করে, এবং এই অনুষ্ঠানটি যাদের জন্য প্রধানত সেই স্টুডেন্টদের অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ করব। তো অতনু স্যারকে আরো একবার অনুরোধ করব জাতীয় সঙ্গীতটা চালানোর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শেষ করার জন্য। অতনু স্যার।
প্রথমত মিউট, তোমার ইয়েটা মিউট করা আছে। হ্যালো, হ্যাঁ অতুল, হ্যাঁ কিছু বলছিলে? না বলছিল তোমার তো আনমিউটই রয়েছে, আবার চালাও একবার প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ, সকলকে আরো একবার অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি।